হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের কিন্তু ভাইরাসের অলরেডি ২টা ক্লাস শেষ হয়ে গেছে, তাই না? গত ক্লাসগুলোতে আমরা কিন্তু ভাইরাসের মনে রাখার উপায়, ভাইরাসের যে গঠন এবং সাবভাইরাল সত্তাসহ টিএমভি ভাইরাস, টি2 ভাইরাসের গঠন, কীভাবে লিখবা, পরীক্ষা অ্যাটেন্ড করবা, কীভাবে অ্যান্সার করতে হবে, আনুষঙ্গিক সব কিছুই কিন্তু আমরা শিখেছি। আজকের যে ক্লাস সেটাতে কিন্তু আমাদের ভাইরাসের সংখ্যা বৃদ্ধির যে পর্যায়, লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র, আনুষঙ্গিক যে ব্যাপারগুলো যেগুলো আছে সেগুলো আজকের ক্লাসে আমরা কমপ্লিট করার চেষ্টা করবো। ওকে, চলো আমরা আর অপেক্ষা না করি, ক্লাসে চলে যাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বা বংশ বৃদ্ধি। এই পুরোটাকে আমরা বলি রেপ্লিকেশন অফ ভাইরাস। ওকে, এই যে পার্ট এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আমাদের কিন্তু সিকিউতে একটা অলমোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা প্রতিবারই আসে। আমাদের লাইটিক চক্র, লাইসোজেনিক চক্র, এই রিলেটেড অনেক ব্যাপার স্যাপার আছে। এটা আমরা এখানে আজকে কভার করার চেষ্টা করবো। ওকে, দেখো, ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বিশেষ উপায়ে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি হয়ে থাকে। অনেক ব্যাপার স্যাপার আছে, জাস্ট এত ডিটেলস। দেখো, শুরুর দিকে আমাদের অনেক কথাবার্তা থাকে যেগুলো আমাদের জন্য আহামরি খুব বেশি ইম্পর্টেন্ট না। তোমরা চাইলে একবার রিডিং দিতে পারো। আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি যে ব্যাকটেরিয়াফাজ জিনিসটা কি, সেটা হয়তো তোমরা আগে থেকেই জানো, তোমাদের কিন্তু অলরেডি পড়ানো হয়েছে। ব্যাকটেরিয়াফাজ বলতে হলো এমন একটা ভাইরাস যেটা হলো ব্যাকটেরিয়াকে আক্রমণ করে, সেটাকে বলা হয় ব্যাকটেরিওফাজ। এই ব্যাকটেরিওফাজ সংখ্যা বৃদ্ধি করে দুইভাবে। লাইটিক চক্র, এটা কি বলো, লাইসোজেনিক চক্র বা টেম্পোরেট দশা। ওকে, তাহলে আমি যদি এখন জিজ্ঞাসা করি আমাদের একটা ভাইরাস কয়ভাবে বংশবৃদ্ধি করতে পারে, তাহলে বলবো দুইভাবে বংশবৃদ্ধি করতে পারে। একটা লাইটিক চক্র, একটা লাইসোজেনিক চক্র। ওকে, তাহলে ব্যাপারটা আই থিঙ্ক তোমাদের মনে থাকবে। এখন তুমি কোয়েশ্চেন করবে যে আমাদের লাইটিক চক্রগুলো কোথায় হয় জানো? টি সিরিজভুক্ত, যে তোমার T2, T4, T6 যে আমাদের ভাইরাসগুলো আছে সেগুলোতে সাধারণত আমাদের লাইটিক চক্রটা সম্পন্ন হয়। এবং ল্যামডা ফাজের যে আমাদের গ্রুপ সেটাতে সাধারণত লাইসোজেনিক চক্রটা সম্পন্ন হয়। ওকে, তাহলে আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত তোমরা মনে রাখতে পারবা বা তোমাদের খেয়াল থাকবে। তাহলে চলো আমরা লাইটিক চক্রতে চলে যাই। লাইটিক চক্র কিন্তু আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। যদি তুমি একটু খেয়াল করো, লাইটিক, হ্যাঁ, এই লাইসিস ওয়ার্ডটা দিয়ে আসলে কি মিন করে জানো? ভেঙে ফেলা। তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি লাইটিক চক্র বলতে আসলে কি মিন করে, যেই প্রক্রিয়াটাতে একটা ভাইরাস ওই ব্যাকটেরিয়াটাকে আক্রমণ করবে, নিজের সংখ্যা বৃদ্ধি করবে এবং শেষে গিয়ে ওই ব্যাকটেরিয়াটাকে ছিদ্র করে বাস্ট আউট হয়ে সব কিছু বের হয়ে আসবে। তাহলে সেটাকে আমরা বলছি কি? লাইটিক চক্র। ওকে, চলো আমরা একটু ভিতরের দিকে যাই। দেখো, লাইটিক চক্রে কিন্তু অনেকগুলো ধাপ আছে। হ্যাঁ, ধাপগুলো আমরা একসাথে পড়বো পরে, তবে আমরা একটু চিত্রটা ফলো করার চেষ্টা করি। ওকে, চিত্র যদি তোমাদেরকে খেয়াল করো, এই চিত্র অনেক সুন্দর, তাই না? এই চিত্র কিন্তু আমাদের আঁকতে পারতে হবে। হ্যাঁ, কারণ এই সিকিউতে এই কোশ্চেনটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, যেটা অল্টারনেটিভ হয়ে হয়ে প্রতিবারে কিন্তু আমাদের জন্য আসে। তাহলে এই চিত্রটা তোমাদের অন্তত আঁকতে পারতে হবে। তারপর তোমরা কীভাবে আঁকবা, তোমরা কীভাবে লিখবা, পুরোটাই আমি তো কভার করে দিব, চিন্তা করার কোনো প্রয়োজন নাই। চলে আসো সামনে। দেখো, সাপোজ মনে করো যে এই জিনিসটা যেটা দেখতেছো এটা কিন্তু আমাদের একটা ব্যাকটেরিয়া। ওকে, দেখো এটা আমাদের একটা ব্যাকটেরিয়া। ওকে, এই ব্যাকটেরিয়াটা যেটা দেখতেছো, এই ব্যাকটেরিয়ার ভিতরে এটা হলো ব্যাকটেরিয়ার ডিএনএ। ওকে, এটা হলো ব্যাকটেরিয়ার ডিএনএ। এবং এইখানে কি হচ্ছে, বাইরে থেকে সুন্দর করে একটা মানে আমাদের ব্যাকটেরিয়াফাজটা ভিতরে প্রবেশ করতে চাচ্ছে। এখন ব্যাকটেরিয়া যখন ভিতরে প্রবেশ করতে চাবে, অবশ্যই সে আগে ল্যান্ড করবে, তাই না? সাপোজ তুমি এক জায়গায় ঢুকতে চাচ্ছ, তোমাকে একটা জায়গা মতো বসতে হবে, তাই না? তুমি সাপোজ বসলাই না, তুমি কি একবার ডিরেক্ট ঢুকে যেতে পারবা? কোনোভাবে ঢুকে যেতে পারবা না, তাই না? তোমাকে আগে একটু রেস্ট করতে হবে, তোমাকে অ্যাটাচমেন্ট হতে হবে, তোমাকে বসতে হবে। তাহলে দেখো, জাস্ট প্রথম যে পার্ট সেটা কিন্তু তোমার ভাইরাসটা কিন্তু সুন্দর করে বসলো। তারপরের ধাপটা একটু খেয়াল করো তো। পরের ধাপটা যদি তুমি একটু খেয়াল করো, দেখবা কি এটা তোমার হলো ব্যাকটেরিয়ার যে পুরো কোষপ্রাচীর, ব্যাকটেরিয়ার যে কোষপ্রাচীর থাকতেছে সেটা, ব্যাকটেরিয়ার প্রাচীর, ওয়াল। এইখানে তোমার কিন্তু ভাইরাসটা বাইরেই থেকে গেছে, তাই না? তবে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে না? একটু খেয়াল করো তো, এখানে কি ডিএনএগুলো আছে? ডিএনএ কিন্তু নাই। দেখছো ডিএনএ কি আছে? ডিএনএ কিন্তু নাই, ডিএনএ কিন্তু অলরেডি ভিতরে ঢুকে পড়ছে। খেয়াল করছো? ডিএনএ কিন্তু অলরেডি ভিতরে ঢুকে পড়ছে। তার মানে প্রথম ধাপে আমার ভাইরাসের যে ডিএনএ ছিল বা ভাইরাসের যে নিউক্লিক অ্যাসিড ছিল, সেটা কিন্তু আমার ব্যাকটেরিয়ার মানে জাস্ট ওইটা ব্যাকটেরিয়া সম্বলিত অবস্থায়। দেখো, প্রথম যে স্টেজ সেটা কিন্তু আমাদের পুরোটা ব্যাকটেরিয়ার মতো আছে। জাস্ট প্রথম যে ফেজ এই যে আমার হলো ভাইরাসের যে পার্ট সেটা জাস্ট মানে বসছে, হ্যাঁ, জাস্ট ল্যান্ড করছে, অপেক্ষা করতেছে। এখন কিন্তু সে ভিতরে প্রবেশ করে নাই। পরের যে স্টেপ সেটাতে কি হয়েছে জানো? এখানকার যে তোমার নিউক্লিক অ্যাসিড ছিল বা আমাদের ডিএনএ ছিল বা আরএনএ ছিল, সেইটা একটা প্রেসার ক্রিয়েট করে ভিতরের দিকে ইনজেকশনের মতো করে এই ডিএনএটাকে ভিতরে প্রবেশ করাই দিছে। খেয়াল করছো? দেখো, ভিতরে গিয়েছে না? তার মানে আমার ভাইরাসের
পুরো প্রোটিন পার্ট যেটা সেটা কিন্তু বাইরে পড়েই আছে এখন, তাই না? বাইরে কিন্তু পড়েই আছে। কিন্তু এই যে তোমার দেখতেছো যে নিউক্লিক অ্যাসিড যে পার্ট যেটা সেটা কিন্তু অলরেডি ভিতরে ঢুকে পড়ছে। তারপর কি হয়েছে খেয়াল করো, তারপরে হয়েছে কি জানো, এই যে আমাদের যে ভাইরাসের যে ডিএনএ যেটা ছিল, ভাইরাসের ডিএনএটা আমাদের ব্যাকটেরিয়ার যে ডিএনএ যেটা ছিল, ব্যাকটেরিয়ার যে নিউক্লিক অ্যাসিড যেটা ছিল, সেটাকে কিন্তু তোমার ব্রেকডাউন করে ফেলছে বা ভেঙে ফেলছে। দেখছো টুকরা 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 করে ফেলছে, তাই না? টুকরা টুকরা করে ফেলছে না? দেখছো টুকরা টুকরা করে ফেলছে। পরের ধাপে একটু খেয়াল করো যে আমার প্রথম ধাপে কিন্তু এই যে 3 নাম্বার যে ধাপ যেটা সেটা কিন্তু টুকরা টুকরা করে ফেলছে। পরের ধাপে সুন্দর করে তোমার যে ব্যাকটেরিয়া যে ডিএনএ যে মানে ডিএনএ যেটা ছিল, নিউক্লিক অ্যাসিড যেটা সেটা পুরোপুরি ব্রেকডাউন করে ফেলছে, পুরোপুরি ভেঙে ফেলছে, একটু কিন্তু বাকি নাই। দেখো তো জাস্ট একবারে বিলুপ্ত প্রায় হয়ে গেছে, তাই না? বিলুপ্ত প্রায় হয়ে গেছে। তাহলে এখন বেঁচে আছে কে? এই যে ব্যাকটেরিয়ার ভিতরে আছে কে বলো তো? শুধুমাত্র ভাইরাসের যে নিউক্লিক অ্যাসিড যেটা সেটা হতে পারে ডিএনএ, হতে পারে আরএনএ। শুধুমাত্র ব্যাকটেরিয়ার যে পুরো স্ট্রাকচারের ভিতরে এখন কিন্তু পুরো রাজত্ব করতেছে কে? ভাইরাসের যে নিউক্লিক অ্যাসিড সেটা হতে পারে ডিএনএ, হতে পারে আরএনএ। তাহলে দেখো তো পুরো ভাইরাসের যে স্ট্রাকচারটা যেটা, এই পুরো ভাইরাসের স্ট্রাকচারের ভিতরে এখন শুধুমাত্র ভাইরাসের যে নিউক্লিক অ্যাসিড যেটা সেটা কিন্তু এখন হলো বিদ্যমান। এখন সে নিজের সংখ্যাটা বাড়াচ্ছে, দেখো নিজের সংখ্যা বাড়াচ্ছে। পরের ধাপে এসে কী করবে জানো? পরের ধাপে এসে পুরো ব্যাকটেরিয়ার ভিতরে তো ব্যাকটেরিয়া একটা তোমার হলো আদিকোষী প্রাণী, তাই না? সেখানে কিন্তু তোমার রাইবোজোম আছে অবশ্যই, সেখানে অনেক উপাদান থাকে। এই যে আমাদের যে ভাইরাসের ডিএনএটা ভিতরে প্রবেশ করলো, এই ডিএনএটা পুরো ব্যাকটেরিয়ার যে যন্ত্রপাতি যা যা আছে, কোষীয় অঙ্গাণু যা যা আছে, সব কয়টা নিয়ন্ত্রণ নিয়ে নিবে, বুঝছো? সব কয়টা নিয়ন্ত্রণ নিয়ে নিবে। সে নিজের মতো করে কমান্ড দিবে, তুমি হাত তৈরি করো, তুমি পা তৈরি করো, তুমি নিউক্লিক অ্যাসিডটাকে আরেকবার ভাঙো, নতুন করে এটা তৈরি করো, ওইটা তৈরি করো, সব কিছু কন্ট্রোল নিয়ে নিজের মতো করে যা ভালো লাগে তা তৈরি করবে। বুঝতে পারছো? তাহলে দেখো নিজের মতো যা ভালো লাগতেছে, মাথা তৈরি করতেছে, লেজ তৈরি করতেছে, স্পাইক তৈরি করতেছে, ঘাড় তৈরি করতেছে, বা কলার বলো, লেজ বলো, যা ভালো লাগতেছে সবই তৈরি করতেছে। পরের ধাপে এসে কি করতেছে জানো? পরের ধাপে এসে তারা একটু রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, তাই না? দেখো তো একটু সুন্দর করে যে এখানে আমি মাথা তৈরি করলাম, এখানে লেজ তৈরি করলাম, স্পাইক তৈরি করলাম, সবগুলো একত্রিত হয়ে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে আবার একটা পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি হয়েছে। তারপরে স্টেপে এসে সুন্দর করে যে তোমার ভাইরাসগুলো এই কোষ মানে ব্যাকটেরিয়ার যে তোমার প্রাচীর যেটা, ব্যাকটেরিয়ার প্রাচীরটাকে, কোষ প্রাচীরটাকে ভেঙে এরা বের হয়ে আসতেছে। দেখো লাস্ট স্টেজে এসে আমাদের কিন্তু কোষ প্রাচীরটা কিন্তু একটা ভেঙে ফেললাম, তাই না? কোষ প্রাচীরটা কিন্তু আমরা ভেঙে ফেললাম। তাহলে যেহেতু আমি লাস্ট স্টেজে এসে কোষ প্রাচীরটাকে ভেঙে আমার ভাইরাসগুলো বের হয়ে আসতেছে, পুরো সেই জন্যে যেহেতু ভেঙে ফেলতেছি, লাইসিস করে ফেলতেছি, সেজন্য আমি পুরো প্রসেসটাকে আমি বলছি লাইটিক চক্র। কি বলতেছি? লাইটিক চক্র বলতেছি। তো আমরা পুরো প্রসেসটা আরেকবার একটু রিপিট করি। তাহলে প্রথম যে স্টেজ যেটা, সেই স্টেজে কি হচ্ছে? আমার ভাইরাস যেটা সেটা একটু বসতেছে, হ্যাঁ, কি করতেছে? ল্যান্ড করছে, একটু রেস্ট করতেছে। পরের ধাপে এসে কি করতেছে? পরের ধাপে এসে সুন্দর করে এই যে ডিএনএ যেটা ছিল, এই ডিএনএটা একটা প্রেসার দিয়ে, যে আমাদের যে ভাইরাস যেটা সেটা একটা প্রেসার দিয়ে একটা ছিদ্র করে ডিএনএটাকে ভিতরে ঢুকাই দিছে, তাই না? ভিতরে ঢুকাই দিছে। ভিতরে ঢুকাই দেওয়ার পরই এই ডিএনএটা আমাদের ব্যাকটেরিয়ার যে ডিএনএ যেটা ছিল সেটাকে ধ্বংস করে ফেলছে। পরের স্টেজে এসে কি করছে? নিজের সংখ্যা বাড়াইছে এবং ব্যাকটেরিয়ার যে ডিএনএ যেটা ছিল সেটাকে একবার নষ্ট করে ফেলছে, তছনছ করে ফেলছে। এবং সে পুরো ব্যাকটেরিয়ার নিয়ন্ত্রণ নিয়ে নিছে। নিয়ন্ত্রণ নিয়ে নিজের মতো করে যা ইচ্ছা, যা ভালো লাগে সব তৈরি করছে। তৈরি করার পর নিজের মতো করে অ্যাসর্টমেন্ট হয়েছে, নিজের মতো করে সাজাইছে এবং একটা পূর্ণাঙ্গ একটা ভাইরাস তৈরি করছে। শেষ স্টেজে গিয়ে সব যে পুরো কোষপ্রাচীর যেটা, পুরো কোষপ্রাচীরটাকে ভেঙে বিজারিত করে সে বের হয়ে আসছে। এইটা হলো পুরো লাইটিক চক্রের একটা সামারি। এখন তুমি বলবো যে ভাইয়া এটা তো যখন আপনি বুঝেছেন তখন তো আমি বুঝতেছি, যখন আমি রিডিং পড়বো তখন তো আমি কিছু বুঝবো না, সেটাও তোমাদের বোঝার ব্যবস্থা করতেছি। চলো আমরা একটু বইয়ে চলে যাই। এখন দেখো আমি যদি একটু বলি তোমাদের, প্রথম যে স্টেজ যেটা, প্রথম স্টেজটা থেকে আমি কি বলছিলাম বলো তো? প্রথম যে ধাপ যেটা, প্রথম ধাপে আমাদের কি হয়? তোমার অ্যাটাচমেন্ট হয় বা ল্যান্ডিং হয়। তাহলে দেখো টিটি ব্যাকটেরিওফাজটা ইকোলাইয়ের, হ্যাঁ, যেহেতু এখানে আসলে ইকোলাইটা নিয়ে বেশি আলোচনা করা হয়, যেহেতু আমরা এখানে আমরা টিটো ফাজ ভাইরাস নিয়ে কথা বলতেছি, টিটো ফাজ ভাইরাসের সাথে কিন্তু ইকোলাইয়ের একবার একটা শত্রুতা ভাবাপন্ন সম্পন্ন একটা সম্পর্ক আছে, তাই না? তাহলে দেখো যে টিটো ব্যাকটেরিওফাজ যেটা, টিটো ফাজ যে ভাইরাস যেটা, সেটা ইকোলাইয়ের উপর বসলো, সেটা কিন্তু আক্রমণ করলো ইকোলাইয়ের কোষ প্রাচীরকে বাঁচিয়ে। তোমার একটা রিসেপ্টর সাইট থাকে, রিসেপ্টর সাইটের মাধ্যমে সে সেখানকে যুক্ত হইলো, তাই না? তোমাদের একটা কথা মনে পড়ে যে একটা ভাইরাস কখন আক্রমণ করবে? যখন তার রিসেপ্টর ওই পোষক দেহে থাকবে, ওই জায়গাটাতে থাকবে।
রিসেপ্টর ছাড়া কোন একটা ভাইরাস কখনোই আক্রমণ করতে পারে না। ওকে, তাহলে কথাটা এখানে বলা হয়েছে। আই থিঙ্ক এভাবে অন্তত বুঝতে পারছো। পরের স্টেপে চলে আসো। পরের যে স্টেপ, যেটা পরের স্টেপে কি বলছে, ফাজ ডিএনএ অনুপ্রবেশ। তাহলে আমি তোমাদের কিন্তু সেকেন্ড স্টেপে বলছিলাম অলরেডি, মনে পড়ে যে প্রথম ধাপে কিন্তু সে রেস্ট করতেছে, জাস্ট বসছে, ল্যান্ড করছে। পরের ধাপে সে একটা প্রেশার দিয়ে ভাইরাসের ডিএনএটাকে একটা ছিদ্র করে আমাদের যে ব্যাকটেরিয়া, যেটা ব্যাকটেরিয়ার ভিতরে ঢুকায় দেয়। তাহলে দেখো তো এই কথাই বলছে যে ব্যাকটেরিয়া হয় যে দণ্ডাকৃতির লেজটা সংকুচিত হয়ে, দেখো সংকুচিত হয়ে সংকুচিত হয়ে বিশেষ শক্তি প্রয়োগ করে একটা ছিদ্র তৈরি করে ফার্স্ট ডিএনএটাকে ইকোলাইয়ের ব্যাকটেরিয়ামের ভিতরে প্রবেশ করায় দেয়। শূন্য প্রোটিন আবরণীটি বাইরের দিকেই থেকে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে দেখো যেটা বলছে এটা মিলছে না? তবে একটা পার্থক্য আছে। হ্যাঁ, দেখো তো এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত একটু রিডিং দাও। কি বলছে? আমাদের মানবদেহে ব্যাপারটা হয় কি জানো, যখন আমাদের মানবদেহের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এই যে এই প্রসেস, যেটা সাধারণ করে ইকোলাইয়ের ক্ষেত্রে যদি বলি, ইকোলাইয়ের ক্ষেত্রে কিন্তু পুরো ভাইরাসের যে প্রোটিন পার্ট যেটা, সেটা কিন্তু বাইরে থেকে গেছে, তাই না? বাইরে থেকে গেছে। কিন্তু মানুষের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয় কি, পুরো ভাইরাসটাই কোষের ভিতরে ঢুকে যায়। বুঝতে পারছো? পুরো ভাইরাসটাই কোষের ভিতরে ঢুকে যায়। তাহলে দেখো ওই কথাই বলছে, আমাদের দেহে রোগ সৃষ্টিকারী অনেক ভাইরাসের সম্পূর্ণ দেহটাই পোষক কোষে প্রবেশ করে। পরে পোষক কোষের এনজাইম দিয়ে আবরণটাকে বিগলিত করতে হয় এবং নিউক্লিক অ্যাসিডটা মুক্ত হয়। এসব ক্ষেত্রে লাইটিক চক্র 6টা ধাপে সম্পন্ন হয়। এইখান থেকে এই কোশ্চেনটা বলে যে মানুষের ক্ষেত্রে লাইটিক চক্র কয় ধাপে বিভক্ত? তাহলে কি বলবা? 6 ধাপে বিভক্ত। যদি বলি যে ইকোলাইয়ের ক্ষেত্রে কয় ধাপে বিভক্ত, তাহলে বলবা 5 ভাগে বিভক্ত। একটা এক্সট্রা কেন বলো? কারণ ইকোলাইয়ের ক্ষেত্রে সে কিন্তু ডিএনএটাকে একবারে ডিরেক্ট ঢুকাই দিছে। আর মানুষের কোষের ক্ষেত্রে কি হচ্ছে বলতো, পুরো ভাইরাসেরটাই ঢুকছে এবং পুরো ভাইরাসের প্রোটিন পার্টটাকে বিগলিত করে ডিএনএটাকে বের করে নিয়ে আসতে হবে না? তাহলে একটা ধাপ এক্সট্রা হচ্ছে না? তাহলে ব্যাপারটা একটু মনে রাখবা, এটা কিন্তু তোমার সুন্দর করে একটা ধাপ এক্সট্রা হচ্ছে। আমি যদি বলি মানুষের ক্ষেত্রে আমাদের লাইটিক চক্র ধাপ কয়টা, তাহলে বলো 6টা। যদি বলি ইকোলাইয়ের ক্ষেত্রে কয়টা, তাহলে বলো 5টা। ওকে, এখন দেখো প্রতিলিপন। প্রতিলিপন কি? তাহলে দেখো কথাই বলছে যে ফার্স্ট ডিএনএ পোষক কোষের অভ্যন্তরে প্রবেশ করবে তার নিজস্ব প্রোমোটার সিকোয়েন্স দ্বারা পোষক কোষের আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করবে এবং পোষক কোষের আরএনএ পলিমারেজ ব্যবহার করে ফাজ অ্যামাইনো তৈরি করবে, ফাজ অ্যামাইনো থেকে প্রোটিন তৈরি করবে এবং ইকোলাই ডিএনএকে খণ্ড বিখণ্ড করে ফেলবে। তারপর ফার্স্ট ডিএনএর কোনো প্রতিযোগী থাকবে না, পুরোটা দায়িত্ব সে নিয়ে নিবে। তাহলে এখন বলতে পারবে, ভাইয়া আপনি তো বললেন, এইটা না হয় বুঝলাম, আমি তো এখন লেখা থেকে বুঝতে পারতেছি না কিছুই। এটা তোমাদের একটু বোঝার ব্যবস্থা করে দিই। ব্যাপারটা হয় কি, তোমার এই যে দেখো যে তোমার ডিএনএটা ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করলো, তাই না? ডিএনএটা কি হলো, ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করলো। ওকে, তারপর নিজের ওই যে যেই ডিএনএটা ভিতরে প্রবেশ করাইলো বা যেই আরএনএটা ভাইরাসটা নিজের ভিতরে প্রবেশ করাইলো এটার ভিতরে, তার তো একটু কিছু না কিছু পাওয়ার থাকবে, তাই না? কিছু পাওয়ার আছে দেখে তো সে ভাইরাস, কিছু পাওয়ার আছে দেখে তো সে ভাইরাস। সেই পাওয়ারটাকে কাজে লাগায়ে সে পোষক কোষ বলতে আসলে মিন করতেছে এই ক্ষেত্রে আমাদের ব্যাকটেরিয়া। আর যদি মানুষকে আক্রমণ করতেছে তাহলে মানুষের যে আমাদের কোষ যেটা, সেটা আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করে। এখন বলতে পারো, ভাইয়া কেন আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করা লাগবে? ডিএনএ পলিমারেজকে আকৃষ্ট করতো। ব্যাপারটা হইল, আমাদের জীবনের ভাষা কি? প্রোটিন। ভাইরাসের ভাষা কি? প্রোটিন। দেখো, ভাইরাস কি শুধুমাত্র, যদি বলে একটা ভিরিয়নের কথা চিন্তা করি, যদি একটা আদর্শ ভাইরাসের কথা চিন্তা করি, সে শুধুমাত্র কি নিউক্লিক অ্যাসিড দিয়ে বেঁচে থাকতে পারবে? পারবে না। তার কিন্তু একটা কভারিংও দরকার, তাই না? কভারিংটা কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। প্রোটিন তৈরি করার জন্য কি দরকার বলো তো? ডিএনএ দরকার। ডিএনএ তো তার আগে থেকে আছে, বা ডিএনএ বা একটা নিউক্লিক অ্যাসিড তার তো আগে থেকেই আছে। আমাদের দরকার এমআরএনএ। এই এমআরএনএকে পাইলেই আমি সুন্দর করে রাইবোজোমকে ইউজ করে আমি প্রোটিন তৈরি করতে পারবো। এবং তোমরা তো হয়তো জানো যে আমাদের চ্যাপ্টার 1 যদি কেউ তোমরা পড়ে আসো, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় আমাদের কিন্তু এমআরএনএ তৈরি হয়, তাই না? তাহলে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় তোমার মনে পড়ে প্রধান এনজাইম কি ছিল? আরএনএ পলিমারেজ ছিল। এই জন্য আমাদের আরএনএ পলিমারেজটা লাগে। এই আরএনএ পলিমারেজটাকে কাজে লাগাই আমরা তৈরি করবো কি? এমআরএনএ। ঠিক আছে? তাহলে দেখো, এই আরএনএ পলিমারেজটাকে আকৃষ্ট করে এবং এই আরএনএ পলিমারেজটাকে ইউজ করে, হ্যাঁ, এই আরএনএ পলিমারেজটাকে ইউজ করে আমরা কি করি বলো? এমআরএনএ তৈরি করি। তার মানে কি, ভাইরাসটা সে কিন্তু একা ঢুকছে, বুঝতে পারছো? সে কিন্তু একা ঢুকছে, জাস্ট খালি তার কাছে একটা পাওয়ার আছে। কি পাওয়ার? যে তার হলো বিশেষ কিছু একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটাকে কাজে লাগে সে পুরো ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণটা নিয়ে নিছে। কীভাবে নিয়ন্ত্রণটা নিছে জানো? কীভাবে নিয়ন্ত্রণটা নিছে জানো? ব্যাকটেরিয়ার যে আরএনএ পলিমারেজ যেটা ছিল, সেইটারেই বশ করে ফেলছে। সেইটারেই বশ করে ফেলছে। সেইটাকে বশ করে কী করবে এখন? এমআরএনএ তৈরি করবে। এমআরএনএ তৈরি করতে পারলে সে প্রোটিন তৈরি করতে পারবে। প্রোটিন তৈরি করতে পারলে পুরা কোষই তো তার, তাই না?
ব্যাপারটা তো এরকমই। দেখো ব্যাপারটা ওইটাই হয়েছে যে সে ফার্স্ট যে অ্যামাইনো যেটা সেটা পরবর্তী অ্যামাইনো দেখো প্রোটিন তৈরি করছে, তাই না? কি তৈরি করছে বলো? প্রোটিন তৈরি করছে। এবং এই যে প্রোটিন তৈরি করলো, এই বিশেষ প্রোটিন এই যে ইকোলাই যে ডিএনএ যেটা সেটাকে ভেঙে ফেলছে। দেখছো ব্যাপারটা কি কতটা ভয়ঙ্কর তুমি চিন্তা করতেছো? একটা ফরেন বডি যার কোনো অস্তিত্ব নাই, বাইরে পড়ে থাকলে তার কেউ চায়াও দেখে না, এরকম একজন তোমার কোষের ভিতরে কোনো রকমে প্রবেশ করছে, তোমার কোষের ভাইরাসের কোষ, ভাইরাসের এই যে তোমার কোষের ভিতরে প্রবেশ করছে, তোমার কোষের আরএনএ পলিমারেজটাকে বশ করে নিছে, নিজের মতো করে একটা প্রোটিন তৈরি করছে, এই প্রোটিনটারে কাজে লাগায়ে তোমার ডিএনএটাই ভেঙে চুরে শেষ করে দিচ্ছে। চিন্তা করতে পারো ব্যাপারটা হলো এরকম না? সাপোজ কোনো একটা রাজার একটা রাজ্য আছে, এই রাজ্যে কোত্থেকে একটা ভিক্ষুক ঢুকলো, এই ভিক্ষুক কি করলো, সাপোজ মনে করো ওই রাজার যে হলো তোমার মানে যে মন্ত্রী, ওরে বশ করে ফেললো, ওই মন্ত্রীরে দিয়ে রাজাটাকে মাইরে ফেললো, সে নিজে রাজা হয়ে গেল। ব্যাপারটা এরকম হয়েছে না? ব্যাপারটা এক্স্যাক্টলি এরকম হয়েছে। তাহলে একটু নিজেরা রিডিং দাও। তাহলে মূল কথা হইলো যে আমাদের যে আমাদের যে ভাইরাসের যে ডিএনএ বলো বা নিউক্লিক অ্যাসিডের ভিতরে প্রবেশ করলো, যে আমাদের ক্ষেত্রে টি2 ফাজের ক্ষেত্রে যে ডিএনএটা ভিতরে প্রবেশ করলো, এই প্রবেশ করার পর তার নিজস্ব প্রমোটার সিকোয়েন্সকে কাজে লাগায় সে একটা আমাদের যে ব্যাকটেরিয়ার যে কোষ সেটার আরএনএ পলিমারেজটাকে কাজে লাগায় সে কিন্তু একটা আমাদের একটা প্রোটিন তৈরি করছে, মানে একটা একটা আমাদের এমআরএনএ তৈরি করছে, এই এমআরএনএটাকে কাজে লাগায় একটা প্রোটিন তৈরি করছে, এই প্রোটিনটা আমাদের ইকোলাইয়ের ডিএনএটাকে ভেঙে ফেলছে। তার মানে কি ওই ব্যাকটেরিয়ার ভিতরে কমান্ড দিবে এইরকম কেউ কি আর অবস্থা আছে? ওই ব্যাকটেরিয়ার যে আগে কমান্ড দিত, ওই ব্যাকটেরিয়ার যে বিভিন্ন অঙ্গাণু যেগুলো আছে ওই অঙ্গাণুকে কমান্ড দিত, কমান্ড দেওয়ার মতো ডিএনএ কি আর অবশিষ্ট আছে? নাই তো। ব্যাকটেরিয়া ডিএনএকে আমি ভেঙে ফেলছি, তাহলে আমি কি? আমি নিজে রাজা, আমি নিজেই রাজা। তার কি ভাইরাস কিন্তু এখন ওই পুরা রাজত্ব পেয়ে গেছে, রাজা হয়ে গেছে, তাই না? তার মানে তাহলে দেখো যেহেতু ডিএনএটাকে ভেঙে ফেললাম, তাহলে কিন্তু পোষক কোষে ডিএনএ এর কোনো প্রতিযোগী থাকতেছে না, তাই না? থাকতেছে? থাকতেছে না তো। এখন তো পুরো নিয়ন্ত্রণটাই ভাইরাস নিয়ে নিছে। এখন সে ভাইরাসটা নিজের মতো করে রাইবোজোম, টিআরএনএ, অ্যামিনো অ্যাসিড সবগুলো দায়িত্ব সে নিয়ে নিছে এবং ইচ্ছা মতো প্রতিলিপন করে 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 যা ভাল লাগে ওর যদি মনে হয় যে না মাথা তৈরি করবো, না লেজ তৈরি করবো, না স্পাইক তৈরি করবো, যা ভাল লাগে তাই তৈরি করবে। বুঝতে পারছো? সুন্দর করে সবকিছু তৈরি করবে, সবকিছু তৈরি করার পর জাস্ট পৃথকভাবে আলাদা আলাদা হইলো, পরের ধাপে এসে সুন্দর করে সবগুলো ধাপগুলোকে একত্রিত করবে বা অ্যাসেম্বল করবে। কি করবে? অ্যাসেম্বল করবে। দেখো প্রতিটা একটু আগে যেটা তৈরি হইলো যে তোমার বিভিন্ন লেজ, মাথা, তারপর তোমার যে স্পাইক, সবগুলো একত্রিত হয়ে একটা পূর্ণাঙ্গ ব্যাকটেরিয়াফাজ তৈরি করলো। এবং শেষ ধাপে এসে যখন অনেকগুলো ব্যাকটেরিয়াফাজ হয়ে গেছে, তখন ব্যাকটেরিয়ার যে কোষপ্রাচীর যেটা সেটাকে বিগলিত করে সে বের হয়ে আসবে। তাহলে দেখো ওই কথাটাই বলছে যে কোষের অভ্যন্তরে প্রচুর সংখ্যক ব্যাকটেরিয়াফাজ তৈরি হওয়ার পর যে একটা সুনির্দিষ্ট এনজাইম তৈরি করে, যেটা কার্যকর পোষক হওয়ার কারণে অনেক ব্যবসায়ী বলছে পোষক কোষে বংশগতি বস্তু প্রবেশের পর থেকে সংখ্যা বৃদ্ধি ঘটে, এই রিলেটেড অনেক ব্যাপার বলছে। জাস্ট শেষ ধাপে গিয়ে পুরো ব্যাকটেরিয়া কোষপ্রাচীরকে ভেঙে চুরে সব যে আমাদের টি2 ভাইরাস যেটা তৈরি হলো নতুন, সেগুলো বের হয়ে আসে। এই পুরো প্রসেসটাকে আমরা বলতেছি আমাদের লাইটিং চক্র। তাহলে আমি যদি একটু সামারি করি, তাহলে তোমাদের ব্যাপারটা একটু ক্লিয়ার হবে হয়তো। দেখো একবার শুরুতে প্রথমে কি হচ্ছে, প্রথমে হলো তোমার অ্যাটাচমেন্ট হচ্ছে, জাস্ট অ্যাটাচমেন্ট হলো, ল্যান্ড করলো। এই যে তোমার ডিএনএ যেটা ছিল সেটা ভিতরে প্রবেশ করাই দিল। ডিএনএটা কি করলো, তার নিজের প্রমোটার সিকোয়েন্সকে কাজে লাগায়ে সে ব্যাকটেরিয়ার যে আরএনএ পলিমারেজ, সেই আরএনএ পলিমারেজের নিয়ন্ত্রণটা সে নিয়ে নিছে। নিয়ে কি করছে, একটা এমআরএনএ তৈরি করছে। প্রথমে কিন্তু একটা এমআরএনএ তৈরি করছে, এমআরএনএ তৈরি করে সে কি করছে, একটা প্রোটিন তৈরি করছে। ওই প্রোটিনটাই ব্যাকটেরিয়ার যে ডিএনএ সেটাকে মেরে ফেলছে। সেইটাকে মেরে ফেলছে যখন, তাহলে সে এখন পুরো ব্যাকটেরিয়ার যে রাজত্ব যেটা সেটার রাজা। সে এখন রাইবোজোম, টিআরএনএ, এমআরএনএ যা যা আছে নিজের মতো সব তৈরি করতেছে, লেজ তৈরি করতেছে, মাথা তৈরি করতেছে, স্পাইক তৈরি করতেছে, যা যা তৈরি করা দরকার সবগুলো তৈরি করতেছে। তারপর কি করতেছে, সুন্দর করে সবগুলোকে অ্যাসেম্বল করতেছে। অ্যাসেম্বল করার পর যখন অনেক সংখ্যা বৃদ্ধি হয়ে যাচ্ছে, তখন পুরো ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর ভেঙে চুরে বের চলে আসছে। এই হলো তোমাদের লাইটিং চক্র। যখন যদি বলি ভাই তাহলে এটা আমি লিখবো কীভাবে, তাহলে সেম যখন তুমি লেখা শুরু করবা প্রত্যেকটা ধাপ একটু তোমাকে একটু একটু করে ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, আমি যেটা প্রেফার করতাম সাধারণত, সাপোজ মনে করো যে এটা তোমার হলো একটা খাতা, সাপোজ মনে করো এটা তোমার খাতা, মনে করে তুমি মার্জিন দিয়ে দিলা, তারপর সাপোজ মনে করো এখানে তুমি জাস্ট ইন্ট্রো লিখবা। তুমি এখানে একটু সুন্দর করে একটা পয়েন্টে লেখো যে তোমার প্রথমে কি হচ্ছে, ল্যান্ডিং হচ্ছে, তাই না? কি হচ্ছে, ল্যান্ডিং হচ্ছে।
তাহলে বলবা যে ল্যান্ডিং ধাপে প্রথমে ইকোলাইটা তার রিসেপ্টর সাইটের মাধ্যমে সে ব্যাকটেরিয়ার মানে উপরে সে অবস্থান করলো। ওকে, এটা লিখলাম। তারপর সুন্দর করে এখানে তোমার সার্কেল করে পুরো চিত্রটা দিয়ে দিবা, ঠিক আছে। তারপর তুমি 2 নাম্বার লিখবে। এখানে কি হবে? 2 নাম্বারটা কি ছিল বলো? তার ডিএনএটাকে প্রবেশ করাই দিছে। তারপর পরের পেজে চলে আসবা। পরের পেজে কি করবে বলো? ডিএনএ প্রবেশ করাই দিছে। তারপর তোমার 3 নাম্বার যে ধাপ যেটা সেটা বলো, যে সে হলো তোমার ব্যাকটেরিয়ার যে আরএনএ পলিমারেজ সেটার কন্ট্রোলটা সে নিয়ে নিবে। তারপর একটা এমআরএনএ তৈরি করবে, একটা প্রোটিন তৈরি করবে। সেই প্রোটিন দিয়ে ব্যাকটেরিয়া ডিএনএকে ভেঙে ফেলবে। সেই ভেঙে ফেলার পর সে পুরা কোষের রাজত্ব পেয়ে যাবে। তারপর কি হবে? সব নিজের মতো জিনিসপত্র তৈরি করবে। তারপর কি করবে? অ্যাসেম্বল করে তারপর পুরো কোষটাকে ভেঙে চুরে লাইসিস করে চলে আসবে। শেষ। তাহলে একটা জিনিস তোমাদের বলি, যখন এই টাইপের কোশ্চেনগুলো লিখবা তোমাদের টার্গেট হবে আমাদের বাম সাইডের যে পেজ, এটা সাপোজ মনে করো এটা তোমার একটা পুরো পেজ, এই পেজে শুরু করা, এই পেজে শেষ করা। তাহলে বেটার কি হয় জানো? তাহলে যখন তোমার একজন টিচার খাতা কাটবে, যখন মনে করো সাপোজ আমি একটা পৃষ্ঠা উল্টাবো, যদি তুমি এই পেজে লেখা শুরু করতা তাহলে এই পেজে চিত্র থাকতো, পাইকটা থাকতো ওই পেজে। আমার জন্য একটু দেখাটা একটু টাফ হয়। যখন আমার এইভাবে একটু থাকবে তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমি এইভাবে উল্টাইছি পৃষ্ঠাটা, আমি এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ ছেলেটা লেখছে, এখানে চিত্রও দিছে, ওই পাশে ব্যাখ্যাটা এই পর্যন্ত গিয়ে শেষ হয়েছে। হ্যাঁ, একটা কমপ্লিট ভিউটা কিন্তু আমি পাচ্ছি। তো কম্পারেটিভলি বেটার হয় যে ব্যাপারগুলোতে তোমার চিত্র ইউজ করা লাগতেছে সেগুলোতে একটু মেনটেন করে হইলেও, মানে বাম পাশে চিত্র ডান পাশে লেখা বা এইভাবে একটু কম্বিনেশন করে যদি তোমরা লিখতে পারো তাহলে তোমার জন্য বেটার। আর যদি মনে করো যে না ভাই আসলে মিলতেছে না, তাহলে ব্যাপার না, ওটা টিচাররা হয়তো একটু তোমার কষ্ট করে হলেও উল্টাই নিয়েও দেখে বা একটু তোমাদের মতো সলভ করার চেষ্টা করবে। ওকে, যাই হোক, চলো আমরা একটু লাইসোজেনিক চক্র যেটা সেটাতে চলে যাই। এখন লাইটিক চক্র তো জানো, যে বললাম যে লাইটিক চক্র আমাদের কি হচ্ছে, পুরো কোষটাকে ভেঙে আমরা বের হয়ে চলে আসতেছি, তাই না? এখন এই যে লাইসোজেনিক চক্র, যেটা লাইসোজেনিক চক্র কি হয় জানো? সেম আগের মতোই। আমরা আগে চিত্রটা বুঝি, তারপর বাইরে আমরা আরেকবার ব্যাখ্যা করবো, যাতে তুমি বইয়ের লাইনগুলা ব্যাখ্যা করে হইলেও তুমি বুঝতে পারো। ওকে, দেখো আমি যদি জাস্ট একটু দেখার চেষ্টা করি, এখান থেকে একটা জিনিস খেয়াল করবা। দেখো, এটা আমাদের একটা হলো কোষ, তাই না? এটা কি বলো? এটা আমাদের একটা কোষ। সব মনে করো এটা আমাদের ব্যাকটেরিয়ার কোষ। প্রথমে ল্যান্ড করলো, তাই না? কি করলো? ল্যান্ড করলো। তারপর কি হয়েছে? এই যে ডিএনএ, ডিএনএটা কিন্তু ভিতরে প্রবেশ করাই দিচ্ছে, তাই না? ডিএনএটা ভিতরে প্রবেশ করাই দিচ্ছে। প্রোটিন যে পার্ট যেটা সেটা কিন্তু বাইরেই থেকে গেছে, খেয়াল করছো? প্রোটিন পার্টটা কিন্তু বাইরেই থেকে গেছে। এবং এই যে দেখতেছো না, এই যে আমাদের যে ভাইরাসের যে ডিএনএ বলো, এইটা আমাদের ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে একসাথে যুক্ত হয়ে প্রোফাজ তৈরি করছে। এখন তুমি বলতো ভাই এটা কি একা একা হয়ে গেল? এটা আমি তোমাদের বলি, এটা পুরোপুরি রিকম্বিনেন্ট টেকনোলজি আছে না, রিকম্বিনেন্ট টেকনোলজির ব্যাপার স্যাপার। এখন বলতো ভাইয়া আমি তো এখন রিকম্বিনেন্ট টেকনোলজি পর্যন্ত যাই নাই, আমার তো কিছুই মনে নাই, আমি বুঝবো কেমনে? যারা পড়ছো তারা তো হয়তো কিছু আইডিয়া পাবা, যারা একদমই পড়ো নাই তার জন্য আমি বলি। দেখো, ব্যাপারটা হয় কি, যে এই যে ভাইরাসের যে ডিএনএ যেটা, সেটা মনে করো সাপোজ এই যেটা, ওকে মনে করো একটু আমি এইভাবে আঁকলাম, মনে করো সাপোজ পেঁচানো ছিল যদিও, একটু আমি বাঁকা করে বা একটু সিম্পলিফাইড করে লিখলাম। আর মনে করো সাপোজ এটা আমাদের হলো ভাইরাসের যে ডিএনএ যেটা, হ্যাঁ ভাইরাসের যে ডিএনএ সেটা আমার রেস্ট্রিকশন এনজাইম বলে একটা ব্যাপার আছে, বা তোমার বলতে পারো যে এন্ডোনিউক্লিয়েজ বলে একটা এনজাইম আছে। আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি, তোমরা হয়তো সরি ওটা দেখো। সাপোজ এই যে আমি এটা বলছিলাম যে এটা, হ্যাঁ এটা আমাদের হলো মনে করো যে ভাইরাস, যেটা ভাইরাসের যে ডিএনএ যেটা সেটা, হ্যাঁ। আর এইটা হলো আমাদের যে ব্যাকটেরিয়া যেটা, সেটা ব্যাকটেরিয়ার গোলাকার ডিএনএ। ওকে, আমার নিউক্লিয়াস এনজাইম দিয়ে আমি এইখানে কাটলাম, আর এইখানে কাটলাম। ওকে, এখানে কাটলাম, কাটে এই পার্টটাকে সরাইলাম, বুঝতে পারছো? সরাই নিয়ে এসে সুন্দর করে এই পার্টটা ঢুকাই দিলাম। আবার লাইগেজ এনজাইম দিয়ে আমি লাগাই দিলাম। তাহলে কি হলো? পুরো একটা কমপ্লিট। আমি যদি একটু তোমাদের দেখানোর চেষ্টা করি তাহলে একটু দেখো তো, ব্যাপারটা এরকম হবে না। ধরো আমি যদি চিত্রটা এঁকে নেই, এই যে এই পার্টটা হলো তোমার, এই পার্টটা কার? এই পার্টটা হলো তোমার ব্যাকটেরিয়ার, আর এই পার্টটা হলো তোমার ভাইরাসের। তাহলে একটা রিকম্বিনেন্ট টেকনোলজি বা একটা হাইব্রিড ডিএনএ এর মধ্যে একটা ব্যাপার হলো না? এই যে হাইব্রিড ডিএনএ এর মধ্যে একটা যে ব্যাপারটা তৈরি হলো, এটাকে আমি বলছি প্রোফাজ। ওকে, তাহলে দেখো ওই কথাটাই বলছে, প্রথম যে ধাপে সে কিন্তু তোমার জাস্ট ল্যান্ড করলো, পরের যে ধাপ, যেটা পরের ধাপে কিন্তু সে ডিএনএটাকে ভিতরে প্রবেশ করাই দিছে, এবং ভাইরাসের যে ডিএনএ এবং ব্যাকটেরিয়ার ডিএনএ পরস্পর যুক্ত হয়েছে। কীভাবে যুক্ত হয়েছে? আগে আমি নিউক্লিয়াস যে এনজাইম যেটা আছে সেটা দিয়ে ব্যাকটেরিয়ার যে তোমার ডিএনএ যেটা আছে সেটাকে একটু কাটছি, কেটে আমার সুন্দর করে ভাইরাসের যে ডিএনএ পার্ট যেটা আছে সেটাকে ঢুকাই দিছি, ঢুকাই দিয়ে লাইগেজে লাগাই দিছি। তাহলে একটা তোমার হাইব্রিড একটা ডিএনএ তৈরি হলো, এটাকে আমি বলছি প্রোফাজ। তাহলে এই পর্যন্ত তোমার প্রোফাজ তৈরি হলো। এখন ব্যাকটেরিয়া তার বসে থাকবে না, ব্যাকটেরিয়া নিজের মতো সংখ্যা বৃদ্ধি করবে। ব্যাকটেরিয়া যখন, আচ্ছা তোমরা কি কোষ বিভাজন পড়ছো? কোষ বিভাজন কি হয় বলো তো? কোষ বিভাজন মনে করো, আমি যদি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি,
আর দেখো কোষ বিভাজন, সাপোজ মনে করো এটা একটা কোষ, হ্যাঁ এটা একটা কোষ, এটা একটা নিউক্লিয়াস। যখন কোষ বিভাজিত হয় তখন কি হয় বলো তো আলটিমেটলি আমাদের এই যে সাইটোপ্লাজমটা এখানে ভাগ হয়, নিউক্লিয়াসটা আমার দুই ভাগে ভাগ হয়, মূল কথা আস্তে আস্তে কিন্তু আমাদের দুইটা নিউক্লিয়াস তৈরি হয়। হুম, এবং সাইটোপ্লাজমটা ভাগ হয়ে যায়, ক্যারিওকাইনেসিস হয়, সাইটোকাইনেসিস হয়, অনেক ব্যাপার স্যাপার থাকে, তাই না? তাহলে এদের ক্ষেত্রেও ব্যাপারটা অলমোস্ট সেম। কেন জানো? দেখো আমি তোমার একটা ব্যাপার বলি। দেখো এই যে এটা তোমার হলো ভাইরাস, সরি এটা আমাদের ভাইরাস আক্রান্ত একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা যখন এই ব্যাকটেরিয়াটা যখন কোষ বিভাজিত হবে তখন কিন্তু এর সাইটোপ্লাজম বিভাজিত হওয়ার সাথে সাথে এই যে আমাদের যে এদের যে ডিএনএ যেটা আছে ডিএনএটাও কিন্তু বিভাজিত হবে। তার মানে কিন্তু আস্তে 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 ভাইরাসের কপি সম্বলিত, ভাইরাসের ডিএনএ সম্বলিত হাইব্রিড যে ডিএনএ যেটা তৈরি হয়েছিল সেটার সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তাহলে প্রতি ধাপে একটা করে ধাপ যাবে, একটা করে বিভাজন হবে, এবং যে প্রোফাজ যেটা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। এভাবে তাদের সংখ্যাটা বাড়বে, বুঝছো? এই প্রক্রিয়া যেটা, এই প্রক্রিয়ায় না অ্যাকচুয়ালি মানে কোনোভাবে তারা, দেখো এটা কিন্তু প্রোফাজটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, কিন্তু কোনোভাবে কিন্তু পূর্ণাঙ্গ কোনো কিন্তু ভাইরাস তৈরি হচ্ছে না, তাই না? যদি মনে করে যে হ্যাঁ এখন আমার পূর্ণাঙ্গ ভাইরাস তৈরি করা দরকার, তখন কিন্তু তারা চাইলে, যদি তাদের ওই পাওয়ার থাকে, তারা কিন্তু লাইটিক চক্র শিফট করতে পারে। সাধারণত করে না, জাস্ট এভাবেই থাকতে থাকে। যখন প্রয়োজন মনে পড়ে যে হ্যাঁ তাদের অস্তিত্ব হুমকিতে, তখন তারা ইমার্জ করে, বুঝছো? তারা আমার আগের যে ধর্ম যেটা সেটাতে ফিরে আসে। বাট ওই থাকে না যে সাপোজ সবার সাথে মিশে গেলাম, তারপর যখন প্রয়োজন হবে তখন বের হয়ে আসবে, বাট হলো এরকম। ঠিক আছে, দেখো এই হাইব্রিড ডিএনএটা খচিত হয়, এটা বিভাজিত হয়, খচিত হয়, এটা বিভাজিত হয়, যখন প্রয়োজন হয় তখন আলটিমেটলি প্রয়োজন হইলে লাইটিক চক্র হিসাবে বের হয়ে আসতে পারে। এখন যে আমি তোমাকে বলি যে ভাই আমরা যে এখন লাইটিক চক্র লাইসোজেনিক চক্র পড়লাম, এটার মধ্যে আমাদের আসলে কোনটা বেশি ইম্পর্টেন্ট? আমাদের লাইটিক চক্রটা বেশি ইম্পর্টেন্ট, ওকে? লাইসোজেনিক চক্র যেটা সেটা আসলে লেস ইম্পর্টেন্ট, তবে আমাদের লাইটিক চক্র লাইসোজেনিক চক্রের যে পার্থক্য যেটা সেটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের জন্য অনেকবার আসছে। তাহলে এখন একটু খেয়াল করো, আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি। দেখো যে প্রথম ধাপে কি হয়েছে খেয়াল করো। লাইসোজেনিক চক্রটা আসলে কোথায় দেখা যায় জানো? লাইটিক চক্রটা আসলে কোথায় দেখা যায়? লাইসোজেনিক চক্রটা সাধারণত যে এই প্রক্রিয়ায় ফাজ ভাইরাসের ব্যাকটেরিয়া কোষে প্রবেশের পর ভাইরাল ডিএনএটা ব্যাকটেরিয়া ডিএনএ অণুর সাথে সংযুক্ত হয়ে যায়, একটা রেপ্লিকেট করে, কিন্তু পূর্ণাঙ্গ ভাইরাস রূপে ব্যাকটেরিয়া কোষ বিতরণ করে বের হয়ে আসে না। তাহলে এই কথাটা কিন্তু আমরা একটু আগে বললাম, খেয়াল করছো? দেখো এখানে বসলো, অ্যাটাচ হইলো, তোমার এখানে তোমার একটা প্রোফাজ তৈরি হইলো, পরবর্তীতে যখন সংখ্যা বৃদ্ধি করতেছে প্রোফাজের সংখ্যাটা বৃদ্ধি হচ্ছে, কিন্তু আলটিমেটলি কখনোই কিন্তু সে তোমার মানে কোষ প্রাচীরটা বা কোষ প্রাচীর ভেদ করে বের হয়ে আসতেছে না, যদি না প্রয়োজন হয়। এই প্রক্রিয়াটাকে আমরা বলছি লাইসোজেনিক চক্র, ওকে? তাহলে দেখো ওই কথাই বলছে, কোথায় দেখা যায় বলো তো? ল্যামডা ফাজে দেখা যায়। তাহলে ল্যামডা ফাজ, পি1 ফাজ, M13 কোলিফাজ, এগুলাতে সাধারণত আমরা কিন্তু লাইসোজেনিক চক্র যেটা সেটা দেখতে পারি। এই ধরনের চক্রে ভাইরাসের পোষক কোষ কি ধ্বংস হয়? পোষক কোষে ধ্বংস হয় না। যদি মনে করে যে হ্যাঁ এখন আমার সংখ্যা বৃদ্ধি করা দরকার, তখন সে লাইটিক চক্রতে রিপ্লেসড হয়ে তখন সে কিন্তু কোষটাকে ভাঙতে পারে। নর্মালি কিন্তু সাধারণত কোষটা বিভাজিত হয়, মানে বিভাজিত হয় কিন্তু কোষটা একবার ফেটে যায় না বা লাইসিস হয় না, ওকে? তাহলে দেখো এই কথাটা কিন্তু এখানে বলছে। দেখো পোষক ব্যাকটেরিয়া ডিএনএ প্রবেশ করে, দেখো জাস্ট এখানে আগে অ্যাটাচ হইলো, তারপর কি হলো সুন্দর করে তোমার ডিএনএটাকে ভিতরে প্রবেশ করাই দিল। দেখো একটা ছিদ্র করে সুন্দর করে আমি কিন্তু এটাকে ভিতরে প্রবেশ করাই দিলাম। তারপর কি হলো দেখো, তারপর বলছে যে ব্যাকটেরিয়াল যে ডিএনএ যেটা সেটা ভাইরাসের ডিএনএর সংযুক্তি পর্যায়ে নিউক্লিয়াস এনজাইম দিয়ে ব্যাকটেরিয়ার ডিএনএকে কেটে ফেলে, এবং সেই জায়গাতে ভাইরাসের যে ফার্স্ট যে ভাইরাস যে সেইটার ডিএনএটা গিয়ে যুক্ত হয়, এবং এখানে হেল্প করে কি ইন্টিগ্রেজ এনজাইম। আমি যদি বলি যে আমি কেটে ফেলতেছি কি দিয়ে বলো? কেটে ফেলতেছি আমি হলো নিউক্লিয়াস এনজাইম দিয়ে, লাগাই দিচ্ছি কি দিয়ে? লাইগেজ এনজাইম দিয়ে। তার মানে একটা হাইব্রিড কিন্তু একটা ডিএনএ তৈরি হলো, তাই না? তো দেখো এই কথা এখানে বলছে, আমরা পরের পেজে চলে যাই। যে ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে সংযুক্ত ভাইরাস ডিএনএটাকে বলতেছে আমরা প্রোফাজ। যে বললাম না একটু আগে যে আমাদের একটা হাইব্রিড একটা ডিএনএ যেটা তৈরি হলো সেটাকে আমরা বলতেছি কি বলো? সেটাকে আমরা বলছি প্রোফাজ, ওকে? তাহলে দেখো এটা একটু মনে রাখবা, ওকে? তারপর দেখো যে এটা ব্যাকটেরিয়ার সাথে সুপ্ত অবস্থায় থাকে, এটা কিন্তু আসলে কখনো নিজেকে প্রকাশ করে না, যখন না প্রয়োজন হয় সুপ্ত অবস্থায় থাকে। এটা ব্যাকটেরিয়া যখন দ্বিভাজন প্রক্রিয়ায় তোমার সংখ্যা বৃদ্ধি করতে থাকবে, সেটা কিন্তু তার নিজের সংখ্যা বাড়াইতে থাকবে এবং নতুন জিনোম তৈরি করতে থাকবে, জাস্ট রেপ্লিকেট হইতেই থাকবে, সংখ্যা বাড়াইতেই থাকবে। তবে প্রয়োজন হলে পোষক ডিএনএ থেকে ফার্স্ট ডিএনএ পৃথক হয়ে লাইটিক চক্রের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করাইতে পারে। সাপোজ মনে করো ভাইরাসের অস্তিত্ব সংকটে, তখন সেই যে তোমার আগে একটা মানে সুপ্ত অবস্থায় ছিল, লুকায় ছিল, এখান থেকে বের হয়ে আসতে হবে, তাই না? তখন কিন্তু সে চাইলে লাইটিক চক্রতেও সে প্রবেশ করতে পারে, তখন কিন্তু সুন্দর করে আবার লাইসেন্স চক্র থেকে লাইটিক চক্রে রিভার্ট করতে পারে, ওকে? তা আই থিঙ্ক ব্যাপারটা অন্তত তোমাদের বোঝাইতে পারছি।
এখন তাহলে আমাদের এখানে কোশ্চেন কি হয় বলো, লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্রের যে পার্থক্য যেটা সেটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট। তাহলে বলবা যে এখানে ভাইয়া আমাদের পুরো কোষটা বিদারণ ঘটে, এখানে পুরো কোষটা কিন্তু বিদারণ ঘটে না, এবং জাস্ট খালি মানে একটা হাইব্রিড একটা ডিএনএ তৈরি করে যেটার নাম দিচ্ছি আমরা প্রোফাজ, এবং জাস্ট দ্বিবিভাজনের মধ্যে দ্বিবিভাজনের মাধ্যমে তাদের সংখ্যাটা বাড়াইতে থাকে। তাহলে দেখো পূর্ণাঙ্গ ভাইরাস রূপে ব্যাকটেরিয়া থেকে বিতাড়িত হয়, এখানে তো ব্যাকটেরিয়াতে বিতাড়িত হয় না। কোথায় দেখা যায় বলো, টি সিরিজভুক্ততে দেখা যায়, এবং ল্যামডা সিরিজযুক্ত যেটা সেটাতে তোমার দেখা যায় লাইসোজেনিক চক্র। লাইটিক চক্র একবার সম্পন্ন হলে অনেকগুলো ভাইরাসের সৃষ্টি হয়। এখানে কিন্তু শুধুমাত্র দুইটা ভাইরাস জিনোম যুক্ত মানে হাইব্রিড ডিএনএ যুক্ত বা হাইব্রিড একটা রেপ্লিকেট বা একটা রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত একটা তোমার দুইটা ব্যাকটেরিয়াম তৈরি হচ্ছে। ওকে, তারপর দেখো এই চক্রে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি ভাইরাস দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে কিন্তু ভাইরাস দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে না। ব্যাপারটা কি, এখানে জাস্ট ডিএনএর সাথে হ্যাঁ একটা হাইব্রিড ডিএনএ তৈরি করছে, কিন্তু পুরো পুরো ব্যাকটেরিয়ার কি নিয়ন্ত্রণটা কি সে নিতে পারছে? নিতে পারেনি, কিন্তু সে কিন্তু এখনো ব্যাকটেরিয়ার অধীনে, ব্যাকটেরিয়া ডিএনএ কিন্তু এখন বেঁচে আছে। যখন ব্যাকটেরিয়া নিজে বিভাজিত হচ্ছে তখন সেই যে হাইব্রিড ডিএনএ যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু রেপ্লিকেট হচ্ছে বা সংখ্যায় বাড়তেছে। সে কিন্তু নিজে বলতে পারতেছে না যে হ্যাঁ আমার সংখ্যাটা এখন বাড়াও। ভাইরাস ভাইরাস কিন্তু নিজেকে জাস্ট বলতে পারতেছে না, বা ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়াকে বলতে পারতেছে না তুমি এখন কোষ বিভাজন করো। ব্যাকটেরিয়া যখন নিজে সিদ্ধান্ত নিচ্ছে যে হ্যাঁ আমার এখন কোষ বিভাজন করতে হবে, তখন কিন্তু ব্যাকটেরিয়ার যে ডিএনএ যেটা তখন বিভাজিত হচ্ছে, তার মানে তখন কিন্তু প্রোফাজটা বিভাজিত হচ্ছে, তাই না? সেটা কিন্তু দেখো এটা কিন্তু তোমার ব্যাকটেরিয়া দ্বারাই নিয়ন্ত্রিত হয়। তাহলে মনে রাখবা এখানে কিন্তু প্রোফাজ গঠিত হয় না, এখানে কিন্তু গঠিত হয়, এটা মনে রাখতে হবে। আক্রমণের প্রকৃতি কেমন, এটা কিন্তু তীব্র বা ভিরুলেন্ট, এটা কিন্তু তোমার টেম্পোরেট বা মৃদু, তাই না? তাহলে আই থিঙ্ক অন্তত মনে থাকবে তোমাদের। এখন যে পুরো পার্টটা যদি আমরা একটু মানে জাস্ট সামারি করতে চাই, তাহলে বলবা যে ভাইয়া লাইটিক চক্র হলো সাপোজ যে একটা ভাইরাস আগে ল্যান্ড করবে, তার নিজের ডিএনএটাকে ভিতরে প্রবেশ করাই দিবে, এবং ব্যাকটেরিয়ার ভিতরে ঢোকার পর তার নিজের একটা পাওয়ারকে কাজে লাগায়ে ব্যাকটেরিয়ার যে আরএনএ পলিমারেজ সেটাকে আকৃষ্ট করবে। আকৃষ্ট করে অ্যামাইনো তৈরি করবে। কেন অ্যামাইনো তৈরি করবে? কারণ অ্যামাইনো ছাড়া কিন্তু কোনোভাবেই আমি কিন্তু প্রোটিন তৈরি করতে পারবো না। কেন আরএনএ পলিমারেজকে আকৃষ্ট করবে? ডিএনএ পলিমারেজকে তো আকৃষ্ট করতে পারতো, কারণ আমার আরএনএ পলিমারেজ লাগবে অ্যামাইনো তৈরি করার জন্য। ডিএনএ পলিমারেজ দিয়ে কি অ্যামাইনো তৈরি করতে পারবো? কোনোভাবেই পারবো না। এটা আমরা কোথায় পড়ছি? চ্যাপ্টার 1-এ পড়ছি, তাই না? তাহলে দেখো অ্যামাইনো তৈরি করলাম, একটা প্রোটিন তৈরি করলাম। প্রোটিন তৈরি করে আমার ফার্স্ট কাজটা হলো ব্যাকটেরিয়া যে নিজস্ব ডিএনএ আছে তারা মেরে ফেলা। কেন বলো তো? আমি একটা রাজত্ব দখল করতে চাই, সেই রাজত্বের যদি রাজারে না মারি আমি কি ওই রাজার আসলে বসতে পারবো? ভাইরাস যেটা সেটা কিন্তু ওই কাজই করছে। প্রথমেই সে আশেপাশে নিজের একটা মানে সৈন্য সামন্ত দিয়ে একটা জাস্ট ছোটোখাটো একটা জাস্ট একটা রাজত্ব বা সাপোজ বলতে পারো একটা অনুগত একটা বলতে পারো যে সেনাবাহিনী তৈরি করছে। তারপরে কি করছে, সুন্দর করে যুদ্ধ ঘোষণা করছে কার বিরুদ্ধে? ওই যে ব্যাকটেরিয়ার যে রাজা আছে রাজার বিরুদ্ধে। ব্যাকটেরিয়া রাজাটাকে ব্যাকটেরিয়া ডিএনএ রাজা কী করলো, সুন্দর করে তোমার ডিএনএটাকে মেরে ফেললো। তার মানে আলটিমেটলি ব্যাকটেরিয়া যে পুরো রাজত্বের যে রাজা ছিল সে ডেড। তাহলে এখনকার রাজাকে ভাইরাসের ডিএনএ, ভাইরাসের ডিএনএ সে এখন পুরো রাজত্বটা নিয়ে নিজের মতো করে সুন্দর করে তোমার মাথা তৈরি করবে, লেজ তৈরি করবে, মূল কথা যা যা তৈরি করা দরকার তাই করবে। আলটিমেটলি একসাথে সুন্দর করে গুছাই নিয়ে আসবে। যখন মনে করবে যে হ্যাঁ এখন ভেঙে বের হয়ে আসা দরকার, সে ভেঙে বের হয়ে আসবে। আর রাসায়নিক চক্রতে কী হয়, প্রথমে এক ল্যান্ড করে ভাইরাসের যে ডিএনএ যেটা ছিল সেটাকে ভিতরে প্রবেশ করায় দেয়, এবং সুন্দর করে যে আমাদের ব্যাকটেরিয়ার যে ডিএনএ যেটা ব্যাকটেরিয়ার ডিএনএকে কেটে সে নিজে ঢুকে পড়ে এবং লাইগেজে লাগাই দেয়। তাহলে কি হলো, এখন একটা হাইব্রিড একটা কিন্তু ডিএনএ তৈরি হলো। যখন ব্যাকটেরিয়াটা নিজের সংখ্যা বৃদ্ধি করবে সেই সংখ্যাটা কিন্তু ওই যে প্রোফাজ যে তৈরি হলো সেই সংখ্যাটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি হবে। যদি মনে করে যে ভাইয়া এখন আমার বের হয়ে আসা উচিত, আমার নিজের সংখ্যা বৃদ্ধি করা উচিত, তখন সে লাইটিক চক্রে রূপান্তরিত হয়ে সে কিন্তু পুনরায় সে কিন্তু চাইলে পুনরায় আবার লাইটিক চক্রের মাধ্যমে নিজের সংখ্যাটা বাড়াইতে পারে। কেউ কি আমাকে এখন বলতে পারবা, তোমাদের একটা হোমওয়ার্ক দিয়ে দেই, তুমি কি বলতে পারো কিভাবে লাইসোজেনিক চক্র থেকে আবার লাইটিক চক্রে রিভার্ট করতে পারে? যদি তোমরা জেনে থাকো বা তোমরা যদি একটু হলেও আইডিয়া করে থাকতে পারো, তাহলে একটু তোমরা নেক্সট দিন কেউ অন্তত পোস্ট দিয়ে একটু ডিসক্রাইব করে ব্যাখ্যা করার চেষ্টা করো। আমি অন্তত তোমাদের বলে দেওয়ার চেষ্টা করবো যে তোমাদের অ্যান্সার কতটুকু সঠিক হলো। আর যদি না হয় তাহলে আমরা একটা শর্ট ভিডিওর মাধ্যমে সেটা বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তারপর দেখো লাইটিক চক্র আর লাইসোজেনিক চক্রে একটা পার্থক্য ছিল, সেই পার্থক্যটা আমাদের কিন্তু ক খ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই ব্যাপারটা একটু ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে। ওকে, এটা আমাদের ক খ আমাদের খ নাম্বার জন্য অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। সাধারণত ক নাম্বারে তো আসার মতো কোশ্চিনও না, তাই না? অ্যাকচুয়ালি আমাদের কিন্তু খ নাম্বারে আসার মতো কোশ্চিন। তাহলে এটা তোমরা সুন্দর করে যে এই চ্যাপ্টারের যে তোমার কোশ্চিন কী কী হতে পারে সেগুলো একসাথে গুছাই লিখে ফেলবা, বুঝছো? তাহলে আসো আমরা ভাইরাসের যে অর্থনৈতিক গুরুত্ব যেটা সেটাতে চলে যাই। ভাইরাস অর্থনৈতিক গুরুত্বের মধ্যে অনেক কথাবার্তা আছে যেটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট।
দেখো ভাইরাসের অপকারিতা, হ্যাঁ ভাইরাসের অপকারিতার মধ্যে অনেক কথাবার্তা বলছে। দেখো তোমরা এটা একটু রিডিং দিবা, হ্যাঁ একাডেমিকের জন্য সাধারণত তোমাদের যখন সিকিউতে কোশ্চেন দেয় যে ভাইরাসের ঘ নাম্বার কোশ্চেনটা তো সাধারণত জানো যে এরকম তোমার কোনো একটা কোশ্চেন দিল, ঘ নাম্বার বলবে যে ভাইরাস মানে মানব জীবনের জন্য হুমকি, এই করতে পারে ওই করতে পারে, এগুলো তোমাকে তো বানায় বানায় লিখতে হবে তাই না, এক দুই পেজ তো বাড়াইতে হবে, সেটার জন্য কিন্তু তোমাদের এই জ্ঞানগুলো একটু অনেকটা কাজে দিবে। আর যারা তোমার মেডিকেল টার্গেট বা ভার্সিটি টার্গেট যারা একটু আগায় রাখতে চাও তাদের কিন্তু বেশ কিছু জিনিস এখান থেকে একটু মুখস্থ করতে হবে, সেটা আমি তোমাদের একটু বলে দেবো। ওকে আসো সামনে চলে আসো, যে এই ব্যাপারগুলো একটু তোমার রিডিং পড়বা। ওকে ক্যাপোসি সার্কোমা মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে, এগুলো জাস্ট একবার রিডিং দিবা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া বসন্ত কি, হাম কি, পোলিও কি, এগুলো তো আসলে কিছু জানি না। এগুলো আসলে রোগ, বুঝতে পারছো? এখন যখন তোমরা মেডিকেলে আসবা তখন কিন্তু তোমরা মেডিকেল সম্পর্কে আরো জানতে পারবা। তারপরে যদি মনে হয় যে ভাইয়া এই সম্পর্কে একটু বলেন, তাহলে তোমরা আমাকে একটু জানাও, তাহলে আমি অন্তত ছোট 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 শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের এই রোগগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। ওকে তাহলে এটা আসলে আমাদের জন্য খুব একটা কিছু নাই এখানে, একটু তোমরা রিডিং দিয়ে চলে যাবে 1 নম্বর পয়েন্টটা। 2 নম্বর পয়েন্টটাও আসলে খুব একটাতে কিছু নাই, এটা একটু রিডিং দিয়ে চলে যাবা, খুব বেশি কিছু নাই, কোশ্চেনও খুব একটা হয় না। পোষা প্রাণীতেও জাস্ট একটু দেখো যে তোমাদের একটু তোমাদের আইডিয়া রাখতে হবে। হ্যাঁ আমাদের মাঝে মধ্যে কোশ্চেনটা কীভাবে করে জানো, কোনটা ভাইরাস জনিত রোগ নয়, কোনটা ব্যাকটেরিয়া জনিত রোগ নয়। তাহলে তুমি যদি একটু আইডিয়া রাখতে পারো তাহলে কিন্তু তোমার জন্য ইজি হবে যে কোনটা ভাইরাস জনিত রোগ, কোনটা ব্যাকটেরিয়া জনিত রোগ। ওকে তাহলে দেখো তুমি বুঝতে পারতেছো ভাইয়া বসন্ত, হাম, পোলিও, জলাতঙ্ক এইসব আমাদের ভাইরাস দিয়ে হয়। তারপর দেখো টুমরো রোগ, ক্লোরোসিস, লেফকার, এই যে এত কিছু যা যা দেখতেছো এগুলো সবগুলো কিন্তু আমাদের কী দিয়ে হয়, ভাইরাস দিয়ে হয়। তারপর দেখো পোষা প্রাণীতে রোগ, দেখো যে তোমার জলাতঙ্ক যেটা, হ্যাঁ জলাতঙ্ক মানে হাইড্রোফোবিয়া। জলাতঙ্ক রিলেটেড আমরা একটা জাস্ট শর্ট ভিডিও বানানোর চেষ্টা করবো, যেটাতে আমরা জলাতঙ্ক হইলে কি হয় ব্যাপারটা কি সেটা আমরা এখন আলোচনা করার চেষ্টা করবো। ওকে চলে আসো সামনে, দেখো তাহলে এটা তোমরা একটু রিডিং পড়বা, আহামরি আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, যেন অন্তত তোমরা বলতে পারো যে ভাইয়া এইটার মাধ্যমে এই রোগটা হয়, এইটার মাধ্যমে এটা রোগটা হয়, এটা ভাইরাসজনিত রোগ, এটা হলো আমাদের মানে তোমার ব্যাকটেরিয়াজনিত রোগ। এটা যদি একটু বলতে পারো তাহলে তোমাদের জন্য কম্পারেটিভলি একটু ইজি হবে। দেখো ফাজ ভাইরাস বিশিষ্ট মানুষের কিছু উপকারী মানে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে। ওই যে বললাম না আমাদের যে ইকোলাই, হ্যাঁ ইকোলাইয়ের সাথে কিন্তু আমাদের ফাজ ভাইরাসের মানে একবারে কি বলবো শত্রু ভাবাপন্ন একটা সম্পর্ক, বুঝছো? মূল কথা হইলো আমাদের ইকোলাই আমাদের কিন্তু অন্ত্রে থাকে, জানো আমাদের ইকোলাইটা না আমাদের ভিটামিন বি কমপ্লেক্স তৈরি করে দেয়, ভিটামিন বি9, ভিটামিন বি12, ভিটামিন বি কমপ্লেক্স যে আমাদের ভিটামিনগুলো আছে সেগুলো তৈরি করে দেয়। এখন যদি একটা ইকোলাই এসে ওই ভিটামিন আমাদের যে ইকোলাই যে ব্যাকটেরিয়া যেটা আছে, হ্যাঁ সেই তাকে যদি একটা মেরে ফেলে একটা ফাজ ভাইরাস, তাহলে দেখো আমাদের কিন্তু উপকারী একটা ব্যাকটেরিয়া মারা গেল না, আমি কিন্তু ভিটামিনটা একটু হলেও কম পাচ্ছি, তাই না? তাহলে ব্যাপারটা ওটাই বলছে এখানে। তারপর দেখো এইডসের জন্য তোমার দায়ী কে বলো, এইডসের জন্য কিন্তু দায়ী হলো আমাদের ভাইরাস। এইডসের পুনরূপটা একটু পড়ো, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এই যে এই চ্যাপ্টারে না এত 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 রোগ, হ্যাঁ এগুলো আমরা আলাদা একটা সিরিজের মাধ্যমে অন্তত তোমাদের দেখানোর চেষ্টা করবো আসলে তোমাদের এই রোগটা দিয়ে আসলে একটা কি মিন করতে চাই। ওকে তারপরে তোমাদের যদি একটু ধারণা থাকে তোমরা একটু জানাতে পারো, তারপর আমরা চেষ্টা করব সেই ক্লাসগুলোর মাধ্যমে শর্ট একটা ভিডিওর মাধ্যমে এইডস মানে কি, এইচআইভি মানে কি, ব্যাপারগুলো আসলে কি হয় পুরোটা আমরা একটু জাস্ট ইন শর্ট তোমাদের বলার চেষ্টা করবো। ওকে আসো সামনে চলে আসো, এইডসের একটু পুনরূপটা মনে রাখবা। এই এইচআইভির পুনরূপটা মাঝে মধ্যে আমাদের ক নাম্বারের জন্য আসে, বলা যে এইচআইভি কি, একটু মনে রাখো, ক নাম্বার জন্য এটা একটু আসতে পারে। এইডসের যে পুনরূপ যেটা সেটা একটু মনে রাখো, এটা কিন্তু আমাদের ক নাম্বারের জন্য আসতে পারে মাঝে মধ্যে, এটা কিন্তু আমাদের এমসিকে উত্তরে দেয়, বলবে যে এইচআইভি এর ক্ষেত্রে কোনটি সঠিক নয়, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, ভাইরাস বা এরকম একটু চেঞ্জ করে করে মাঝে কিন্তু কোশ্চেনও করে। ওকে তাহলে একটু তোমাদের জানতে হবে। তাহলে এই রিলেটেড একটু ব্যাপারটা একটু রিডিং পড়বা, আহামরি কোনো কোশ্চেন এখান থেকে সাধারণত হয় না। পরের পেজে চলে আসো, আমরা একটু দেখি। দেখো এইডস হলে না দেখবে কি আসলে মানে খুব একটা রোগী বাঁচে না, আস্তে 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 কিন্তু মারা যায়। দেখো এখানে অনেকগুলো সংখ্যা বলছে, সংখ্যাগুলো আসলে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, স্কিপ করো। ইবোলা ভাইরাস যেটা সেটা আমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। ইবোলা ভাইরাসটা এটা কিন্তু একটা আরএনএ ভাইরাস, হ্যাঁ আমি যদি বলি ইবোলা ভাইরাসটা কোন ধরনের ভাইরাস, এটা কিন্তু একটা আরএনএ ভাইরাস। ব্যাপারটা আমি যদি একটু তোমাদের ইন শর্ট বলি, আফ্রিকার জায়ার নামক একটা জায়গা আছে, হ্যাঁ সাধারণত ওখানে তোমার ইবোলা ভাইরাসটা প্রথম দেখা গেছে। একটা সম্ভবত আমি যতদূর জানি যে একটা নদীর পাশে, দেখো যে তোমার ইবোলা নদীর তীরে প্রথম এক মানে তোমার একজন কৃষক মারা যায়। ব্যাপারটা এরকম ছিল যে তার কোষগুলো বা চামড়া টামড়া সব ফেটে যাচ্ছে, রক্ত রক্ত বের হচ্ছে, একটা জম্বির মতো লাগতেছে। ওকে এটাই আসলে তোমার অনেকটা ইবোলার ব্যাপার, তোমরা চাইলে একটু পড়তে পারো। দেখো প্রথম একজন কৃষক মারা যায়, সেখানে চোখ নাক কান গলা দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল, মূলত মনে করা হচ্ছে যে এটা আসলে একটা ইবোলা ভাইরাস। আর জাস্ট এটা তোমরা চাইলে একটু রিডিং পড়তে পারো, আহামরি খুব বেশি ইম্পর্টেন্ট না, তবে মনে রাখবা ইবোলা ভাইরাসটা কিন্তু এক ধরনের আরএনএ ভাইরাস। কোন ধরনের ভাইরাস? একটা আরএনএ ভাইরাস। তাই ব্যাপারটা একটু মনে রাখতে হবে। এখন চলো আমাদের জিকা ভাইরাস, জিকা ভাইরাসের মধ্যে অনেক কথাবার্তা বলছে। জিকা ভাইরাসটা কি? এটা কিন্তু একটা ফ্লাভি ভাইরাস। ওকে জিকা ভাইরাসটা কোন ধরনের ভাইরাস? এটা একটা ফ্লাভি ভাইরাস। হ্যাঁ এখন বলবে এটা হলো ফ্লাভি ভাইরাস, তারপর যদি বলি এটা কি একটা ডিএনএ ভাইরাস নাকি আরএনএ ভাইরাস, তাহলে বলবা এটা হলো তোমার আরএনএ ভাইরাস। তাহলে ব্যাপারটা একটু খেয়াল রাখো, এখান থেকে সাধারণত আর খুব একটা কোশ্চেন জিজ্ঞাসা করে না, তবে একটা জিনিস যেটা জিজ্ঞাসা করে যে এটা ছড়ায় কিতে জানো, এডিস ইজিপ্টি আর এডিস অ্যালবোপিক্টাস।
যদি এই দুটো নাম একটু মনে রাখতে পারো তোমাদের জন্য একটু বেটার হয়। একাডেমিক কোশ্চেনটা একটু কম করে, তবে অ্যাডমিশনে যখন মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নিবে তখন কিন্তু আমাদের এটা লাগবে। ওকে, আর একটু আগে যেটা বললাম যে আমাদের হলো ইবোলা ভাইরাস, যেটা এটা আরএনএ ভাইরাস, এটা কিন্তু তোমাদের হলো অ্যাডমিশনের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। তবে এই যে ডেঙ্গু ভাইরাস বলো বা আমাদের যেটা বললাম যে আমাদের জিকা ভাইরাস, যেটা সেটা কিন্তু একটা ফ্লাভি ভাইরাস, এটা কিন্তু আমাদের কিন্তু একাডেমিকে অনেকবার দেয়, বুঝছো? সেই ব্যাপারটা একটু মনে রাখতে হবে। দেখো এটা কিন্তু আসলে তোমার ছোঁয়াচে রোগ না। জিকাবাহী যদি তোমার একটা মশকি যদি উড়ে এসে তোমাকে যদি কামড়ায়, তাহলে ব্যাপারটা হয় কি যে তোমার জিকাটা ছড়ায় পড়তে পারে। একটা জিনিস তোমাদের বলি, এখানে আমাদের মাইক্রোসেফালি হতে পারে, জানো কি হতে পারে? জানো মাইক্রোসেফালি। মাইক্রোসেফালি বলতে আসলে অ্যাকচুয়ালি কি মিন করে জানো? মাইক্রো মানে ছোট হয়ে যাও, মাইক্রো মানে কি ছোট, সেফালো মানে হলো মাথা। তাহলে একটু লিখে রাখো তোমরা যদি একটু মনে রাখতে চাও, সেফালো মানে হলো মাথা, মাইক্রো মানে কি জানো? ছোট। তাহলে মাইক্রোসেফালি মানে হলো মাথাটা ছোট হয়ে যাবে, বুঝছো? মাথাটা কি হবে? ছোট হয়ে যাবে। তাহলে দেখবা কি যে যাদের, যেসব মায়েরা গর্ভাবস্থায় জিকা মানে তোমার ভাইরাস দিয়ে আক্রান্ত হয়, তাদের বাচ্চার মাথাটা অনেক ছোট হয়, বুঝছো? এতটাই ছোট হয় যে একবারে মনে করছে বলের মতো। এখন এত ছোট মাথা নিয়ে তো সে বাঁচবে না, তাই না? সেজন্য আলটিমেটলি জন্মের পর একটা সময় গিয়ে সে মারা যায়, বুঝতে পারছো? তাহলে এবার এটা মনে রাখবা। তারপর দেখো এখানে চলে আসো, জিকা সংক্রমণে থাকা অনেক অঞ্চল বলছে, এগুলো আসলে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। নিপা ভাইরাসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো তোমাদের একটা জীবনধর্মী একটা লেসন দেয়, দেখবে কি যে শীত আসলেই আমাদের একটা ব্যাপার হয় কি যে গ্রামের দিকে ঘুরতে যেতে হবে, ফ্রেন্ডদের নিয়ে আড্ডা দিতে হবে, সকালবেলা কুয়াশার মধ্যে ঘুরতে বের হবো, কুয়াশার মধ্যে ঘুরতে বের হয়ে খেজুর বনে যাব, খেজুর বনে গিয়ে আমরা খেজুরের রস খাবো। বাবা শোনো, তুমি যদি খেজুরের রস সারা জীবনে নাও খাও, তোমার একটা হয়তো আফসোস থেকে যাবে, কিন্তু ব্যাপারটা হলো তুমি এমন একটা রোগ থেকে বেঁচে যাবা যেইটাতে আক্রান্ত হইলে মৃত্যুর সম্ভাবনা 100%, অলমোস্ট 100%। এই বছর যদি বলি তোমাদের, এই বছর আমি যে একটা রিপোর্ট দেখলাম স্বাস্থ্য অধিদপ্তরের অনুযায়ী, সম্ভবত মনে হয় এখন পর্যন্ত আজকে যে ক্লাস নিচ্ছি এই পর্যন্ত হয়তো 5 জন কি 6 জন আমাদের নিপা ভাইরাস, যেটা নিপা ভাইরাস আক্রান্ত হয়েছে, 6 জনের মধ্যে 6 জনই মারা গেছে, একজনও বাঁচে নাই। নিপা ভাইরাসটা অ্যাকচুয়ালি কি? নিপা ভাইরাসটা এক ধরনের সার্স ভাইরাস, বুঝছো? ওই যে কোভিড বলো না, এটা আমাদের হলো মূল কথা, নিপা ভাইরাসটা আমাদের রেসপিরেটরি সিস্টেম বা ফুসফুস বা শ্বাস প্রশ্বাসের সাথে রিলেটেড যে পুরো তন্ত্র যেটা সিস্টেম যেটা, সেটাকে আক্রমণ করে। এটা মূলত ছড়ায় কি দিয়ে? বাদুর দিয়ে। দেখো এখন তুমি যদি দেখো, তুমি বাদুর মানে তুমি হলো বলতে পারো ভাইয়া বাদুরে থাকে ওই ভাইরাস, আমি খাইতেছি হলো খেজুরের রস, সমস্যা কোথায়? খেজুরের রস তুমি ছেড়ে দেখছো কখনো? যদি ভিডিওগুলো দেখো দেখবে কি সুন্দর করে খেজুরের যে তোমার ইয়েগুলো থাকে না, সুন্দর করে তোমার একটু চেষে দেয়, তাই না? সাপোজ আমি যদি একটু বলি তোমাদের, খেয়াল করো, সাপোজ ইন শর্ট যদি বলতে চাই, দেখো কথা এটা গাছ, হ্যাঁ এটা একটা গাছ, এখানে তোমার মনে করছো এটা একটা গাছ, এখানে সুন্দর করে এগুলো যদি চেষে দেওয়া হয়, বুঝছো? চেষে দেওয়া হয়, এটা মানে লাইন করে দেওয়া হয় সুন্দর করে, রসটা এখানে তোমার একটা হাঁড়ি থাকে, এই হাঁড়ির ভিতরে কিন্তু সুন্দর করে তোমার রসটা পড়তে থাকে, তাই না? ব্যাপারটা হয় কি জানো, এই যে এখানে যে একটা তোমার লাঠি দিছি না, বাদুরটা এসে, হ্যাঁ সাবধান করে যে বাদুরটা, এই বাদুরটা এসে, হ্যাঁ সুন্দর করে এখানে বসে বসে সেই রসটা খেয়ে যায়। রসটা খাবে ঠিক আছে, তুই ভাবা রসটা খাবি, খাই চলে যাও না, সমস্যা নাই তো। কি করে জানো, ভাইরাসটাকেও সেখানে দিয়ে যায়। পরে কি হয়, পুরো যে রস যেটা, সেটা পুরোটা কিন্তু ভাইরাস দিয়ে আক্রান্ত হয়ে যায়। এখন তুমি যদি খেজুরের রসটা ফুটায় একেবারে বিশুদ্ধ করে খাইতে পারো, কোনো সমস্যা নেই, ফুটায় খাইলে কোনো সমস্যা নেই, ভাইরাসটা মারা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি সাপোজ খেজুর বনে গেছো, একটা খেজুরের মানে যে কলসি যেটা, সেটা নামায় নিয়ে আসছে, তোমার সেখানে ঢেলে দিচ্ছে, সেটা গরম করার কোনো নাম নাই, তোমার হলো সিদ্ধ করার কোনো খবর নাই, তুমি ওখান থেকে সুন্দর করে গদগদ করে খাই ফেললা। ওই খেজুরের রস যে বাদুড়ে খায় নাই, কোনো সিউরিটি আছে? এখন যদি তোমার নিপা ভাইরাস দিয়ে যদি আক্রান্ত হয়ে যাও, তোমার ফুসফুস যদি আক্রান্ত হয়ে যায়, তোমার মৃত্যুর সম্ভাবনা অলমোস্ট 100%, অলমোস্ট 100%। এখন বলো, তুমি যদি জীবনে খেজুর রস নাও খাও, না আফসোস আছে, খেজুর রসের কি এমন টেস্ট ভাই, তোমার খাওয়াই লাগবে। যদি খাওয়াই লাগে, তুমি ইনশিওর করো, তুমি দাঁড়ায় থেকে ইনশিওর করো যে হ্যাঁ এটাকে জাল দেওয়া হয়েছে, এটা ভালো, এটাতে আসলে ভাইরাসের কোনো অস্তিত্ব নাই, আমি এটা খাইতে পারি। এরকম যদি হইতে পারে তুমি খাও, নাহলে খাওয়ারই দরকার নেই। আমার ইচ্ছা আছে, আমার দরকার নেই ভাই, কারণ এটা তো আসলে আমি ইনশিওর করতে পারতেছি না যেখানে আমার ভাইরাস নাই। যেই ভাইরাস দিয়ে আক্রান্ত হইলে আমার মৃত্যুর সম্ভাবনা এত বেশি। এই বছরে এখন পর্যন্ত 5 জন আক্রান্ত হয়েছে, রিসেন্টলি এই যে জাস্ট শীত শুরু হওয়ার পর থেকে 5 জনের মধ্যে একজন বাঁচে নেই। দরকার আছে এই জিনিস খাওয়ার? সেই জন্য তোমার ফ্রেন্ড বলো, তোমার ফ্যামিলি মেম্বার্স বলো, সবাইকে অন্তত একটু জানাই দিও যে আসলে এই ব্যাপারটা দরকার নাই, খুব বেশি রিস্ক নিয়ে কোনো খাওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, তো আসলে আমরা একটু ভিতরের দিকে যাই। দেখো নিপা ভাইরাস তো বললাম যে এটা কোন গোত্রের ভুক্ত বলো? প্যারামিক্সোভিরিডাই গোত্রের ভুক্ত, তাই না?
জাস্ট এটা মনে রাখবা এটা কোন ধরনের ভাইরাস, এটা কিন্তু একটা আরএনএ ভাইরাস, এটা মনে রাখবা। কোশ্চেন যেটা করতে পারে, নিপা ভাইরাস কোন ধরনের ভাইরাস, আরএনএ ভাইরাস কোন করছে, তাহলে বলবো যে তোমার প্যারামিক্সোভিরিডাই। এটা আসলে কি আমাদের একাডেমিকের জন্য লাগে, একাডেমিকের একটু কম লাগে, তবে যারা ঢাবি পরীক্ষা দিতে চাও, মেডিকেল জন্য পরীক্ষা দিতে চাও, তাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। তাহলে দেখো যে তোমার এটা কিন্তু ওই যে বললাম যে অনেকটা আমাদের নিপা ভাইরাস রিলেটেড যে ব্যাপারগুলো সেটা মূলত বাদুড় দিয়ে ছড়ায়। এটা কিন্তু আমাদের যে রেসপিরেটরি সিস্টেম, আমাদের যে ফুসফুস এই রিলেটেড যে সিস্টেম যেটা সেটাকে আক্রমণ করে। ওকে, চলে আসো সার্সের রিলেটেড অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। সার্স মানে হলো তোমার সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি সিন্ড্রোম, একবার রিডিংয়ে চলে যাবা। বার্ড ফ্লু যেটা, বার্ড ফ্লুটা একটু পড়তে পারো। জাস্ট একটা জিনিস মনে রাখবা, বার্ড ফ্লু এর ক্ষেত্রে আমি তোমাকে একটা জিনিস বলি, H5N1 এই কথাটা একটু মনে রাখবা। হিমোঅ্যাগ্লুটিনিন টাইপ 5, নিউরোঅ্যামিনিডেজ টাইপ 1, এটা পড়তে যাওয়ার দরকার নাই, জাস্ট কথা মনে রাখো। বার্ড ফ্লু হয় কি দিয়ে? H5N1 দিয়ে। সোয়াইন ফ্লু হয় কি দিয়ে? তাহলে বলবা H1N1 যেটা সেটা দিয়ে হয় সোয়াইন ফ্লু। বুঝতে পারছো? সোয়াইন ফ্লু হয় কি দিয়ে? H1N1 দিয়ে। জাস্ট এই দুটো ওয়ার্ড পড়বা, আর বেশি কিছু পড়তে যাওয়ার দরকার নেই, কারণ এমনি এত 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 ইনফরমেশন আমরা মনে রাখতে পারি না। এখন যদি বলি যে ভাই এটা কি আসলে আমাদের একাডেমিকে লাগবে, হ্যাঁ বলে সোয়াইন ফ্লু কী দিয়ে হয়, বার্ড ফ্লু কী দিয়ে হয়, H5N1 নাকি H1N1, এটা কিন্তু আসে। আর মেডিকেলের জন্য কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট, ঢাবির জন্য অনেক ইম্পর্টেন্ট। ওকে, সামনে চলে আসো। এখান থেকে আমাদের কিছু আর প্রয়োজন নাই। হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে কিন্তু আমাদের লিভার ক্যান্সার হতে পারে, প্যাপিলোমা ভাইরাসের জেনারেল ক্যান্সার, অনেক ব্যাপার স্যাপার আছে, এগুলো পড়তে হবে তোমাদের। একটা ব্যাপার বলি, আমাদের যে হেপাটাইটিস, যারা ঢাকাতে আসবা, সাপোজ দেখবো যে হলো আমাদের, যেমন আমাদের ডাক্তার দেখে যাতে বলি, দেখবো কি আমরা সাপোজ মনে করো কোনো একটা সার্জারি করতেছি, আমাদের কিন্তু হুটহাট, হ্যাঁ আমাদের হাত কেটে যেতে পারে, আমাদের যে নিডল যেটা আছে, নিডল কিন্তু আমাদের হাতের ভিতরে ঢুকে যেতে পারে। এখন তুমি যেই পেশেন্টকে ডিল করতেছো, তুমি তো জানো না তাই না যে এই পেশেন্টে আসলে হেপাটাইটিস বি আছে কিনা। হেপাটাইটিস বিটা মেইনলি হলো তোমার রক্ত দিয়ে ছড়ায়, বা তোমার যৌন প্রজননের সময় এটা আসলে ছড়াইতে পারে। তাহলে যেহেতু হেপাটাইটিস বি এর ভ্যাকসিন পাওয়া যায়, তাহলে তুমি দিবা না কেন বলো তো? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে লিভার ক্যান্সার যেটা হয়, সেটা হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে হয়, হেপাটাইটিস সি ভাইরাস দিয়ে হয়। বেশিরভাগ ক্ষেত্রে, ইন মোস্ট কেসেস, হেপাটাইটিস বি ভাইরাসটাতে বেশি হয়। যেই ভাইরাসের ভ্যাকসিন আছে, যেই ভাইরাসের ভ্যাকসিনটা নিলে তুমি সুস্থ থাকতে পারবা, সেই ভ্যাকসিনটা কেন নিবা না? মাত্র সম্ভবত আমি যত জানি 500 টাকা করে মনে হয় একটা সিঙ্গেল ডোজ। তোমার খুব বেশি যে লাগে তারটা ডোজ দেওয়া লাগে, আর একটা বুস্টার ডোজ। 2000 টাকার মধ্যে তুমি এত বড় একটা সেফটি পাচ্ছ। তোমার লিভার কিন্তু একটাই, দেখো আমাদের বডিতে লিভার কিন্তু একটাই। এই লিভার যদি নষ্ট হয়ে যায়, তোমাকে বাঁচায় রাখা অলমোস্ট ইম্পসিবল। তা তুমি কেন এই রিস্কটা নিবা, যেখানে ভ্যাকসিন আছে তুমি ভ্যাকসিনটা কেন দিবা না? তাহলে অন্তত তোমার ফ্রেন্ড সার্কেল, তোমার ফ্যামিলি মেম্বার্স, অন্তত তাদেরকে এইটুকু অন্তত ইনশিওর করার চেষ্টা করবা, তাদেরকে এইটুকু অন্তত সচেতন করার চেষ্টা করবা, যাতে তারা হেপাটাইটিস বি এর যে ভ্যাকসিন যেটা সেটার জন্য অন্তত দেয়। তাহলে চলে আসো সামনে, যে আমাদের হেপাটাইটিস বি দিয়ে আমাদের লিভার ক্যান্সার হতে পারে, প্যাপিলোমা ভাইরাস দিয়ে আমাদের কি হতে পারে বলো? প্যাপিলোমা ভাইরাস দিয়ে আমাদের অ্যানোজেনিটাল ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার হতে পারে। এটা একটু রিডিং দিবা। আর 13 নম্বর যেটা একটু দেখো, যে মানুষ অসুস্থ হওয়ার পর সর্দি জ্বর, এগুলো একটু রিডিং দিয়ে যাওয়াটা কম্পারেটিভলি তোমার জন্য একটু সেফ অপশন। ওকে, চিকুনগুনিয়া যেটা একটু দেখো, এটা কিন্তু একটা তোমার আরএনএ ভাইরাস। দেখবা কি তোমাদের যদি খেয়াল থাকে, সম্ভবত মনে হয় 16, 17, 18 দিকে মনে হয় চিকুনগুনিয়াটা অনেক বেশি হয়েছে, এটা যদি একটু মনে রাখতে পারো। এটা কোন গোত্রভুক্ত? আলফা গোত্রভুক্ত। এটা কি আমাদের একাডেমিকে আসে? একাডেমিকে আমাদের কম আসে। জাস্ট একটা জিনিস মনে রাখবা, এটা আমাদের একটু অ্যাডমিশনের জন্য একটু ইম্পর্টেন্ট, সেটা একটু খেয়াল রাখবা। ওকে, এডিস ইজিপ্টি, এডিস আলোপিকটাতেই ছড়ায়, এটা কিন্তু আমাদের এর আগে কিন্তু একবার পড়ছি, ওখান থেকে কভার হয়ে যাবে আশা করা যায়। এবং একটা জিনিস মনে রাখবা, এখানে কি হয়, র্যাশ ওঠে এবং তোমার জয়েন্টগুলো খুব ব্যথা করবে। ওকে, জাস্ট একবার একটু রিডিং দিয়ে যাও, তোমাদের জন্য একটু ইজি হবে। ওকে, তারপর যে তোমাদের মনে হয় যে ভাই এগুলো নিয়ে আসলে একটা আলাদা ভিডিও সিরিজ করলে ভালো হয়, সেটা আমাকে একটু জানাও। তাহলে আমি অন্তত এই ব্যাপারগুলো নিয়ে অন্তত আরেকটু তোমাদের ডিটেলসে বলার চেষ্টা করবো, তোমাদের মেডিকেল টার্মগুলো ব্যাপার নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, তোমাদের সেফটির জন্য কী কী করা দরকার সেই ব্যাপারগুলো তোমাদের অন্তত একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। ওকে, আসো সামনে চলে আসো। এখন আমি যদি তোমাকে বলি যে কোভিড-19 যেটা, কোভিড-19 রিলেটেড তোমাদের কথাবার্তাগুলো সবই জানো, একটা তোমার একটু রিডিং দেওয়ার চেষ্টা করবা। কোভিড-19 রিলেটেড অনেক কথাবার্তা বলছে, যেমন যে সাপোজ 14 দিনের মধ্যে রোগ লক্ষণ প্রকাশ পায়। কত দিনের মধ্যে? 14 দিনের মধ্যে। অলমোস্ট যারা আমাদের যে জেনারেশন, যারা কোভিড পাইছে, তারা কোভিড রিলেটেড মোটামুটি সব কোশ্চিন পারবে আশা করা যায়। তাহলে দেখো যে এখানকার কোয়ারেন্টাইন কি, আর হলো তোমার আইসোলেশন ব্যাপারটা কি। একটা ব্যাপার আমি তোমার বলি, এই কোয়ারেন্টাইনে সবাইকে কথাগুলো বললে না খুবই মানে কি বলবো, খারাপও লাগে ভালো লাগে। কারণ ব্যাপারটা হলো যে করোনা আসলে আমাদের জন্য যে খুব যে আনন্দের ব্যাপার, মানে খুব যে আরামে থাকতে পারছে, ব্যাপারটা কিন্তু এরকম না। কত মানুষ মারা গেছে হিসাব নাই, তাই না? আমরা বের হইতে পারতাম না, ব্যাপারটা কেমন যেন ছিল, এটা খারাপই লাগে অ্যাকচুয়ালি। তারপরও আমাদের করোনা রিলেটেড দুইটা টার্ম তোমাদের একটু বলি। একটা হলো আইসোলেশন, একটা হলো আইসোলেশন। সাপোজ যে হলো একটা ব্যক্তি বাড়ি থেকে ঘুরে আসছে, সাপোজ মনে করো যে সে আক্রান্ত হইতেও পারে, নাও হইতে পারে, সাপোজ মনে করো সে আক্রান্ত হয়েছে, তাহলে আমি কী করবো জানো?
তাকে আইসোলেট করে ফেলবো, তাকে সরায় ফেলবো, বুঝতে পারছো? একটা জায়গায় 14 দিনের জন্য তাকে রেখে দিব, এটাকে বলা হয় আইসোলেশন। আলাদা একটা রুমে রাখবো, তার সাথে কেউ মিশবে না, কোথাও যাবে না, এক জায়গায় সুন্দর করে রেখে দিব, তাকে আলাদা করে খাবার টাবার দিব, সব কিছু তাকে সুযোগ সুবিধা ব্যবস্থা করে দিব। যদি সে আক্রান্ত হয় তাহলে আক্রান্ত হলে তাকে ট্রিটমেন্ট তো চলবেই, যদি আক্রান্ত না হয় তারপর সেখানে থাকবে আমাদের জন্য সেফটির জন্য। আর কোয়ারেন্টাইন ব্যাপারটা কি জানো? কোয়ারেন্টাইন ব্যাপারটা হলো একটা এলাকা ভিত্তিক, বুঝছো? এলাকা ভিত্তিক। এই এলাকাটাকে আমি মানে জাস্ট মানে আবদ্ধ করে দিলাম, এইখানকার মানুষগুলা এখান থেকে আর কোনো কোথাও যাবে না, এখানকার মানুষগুলো এখান থেকে কোথাও যাবে না, সবাই ঘরের ভিতরে থাকবে, তোমরা ঘরের ভিতরে থাকবা, তোমরা যদি এখন আক্রান্ত হও নাই তোমরা ঘর থেকে বের হবা না, যাতে করে তোমরা যেন একজন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসতে পারো, বুঝতে পারছো? জাস্ট এই ব্যাপারটাকে, মূল কথা হলো আইসোলেশন হলো ওই একটা ব্যক্তি বাইরে থেকে ঘুরে আসছে, তাকে আমি আলাদা করে রাখতেছি, এটা হলো আইসোলেশন। কোয়ারেন্টাইন ব্যাপারটা হলো একটা লার্জ স্কেলে একটা বড় এলাকার মানুষগুলোকে আমি ঘর থেকে বের হতে দিচ্ছি না, আটকায় রাখতেছি, যাতে তোমরা বের হয় না, তোমরা যেন একটা আক্রান্ত মানুষের সংস্পর্শে না আসো, এই ব্যাপারটা ইনশোর করার চেষ্টা করতেছি, সেটা হলো তোমাদের কোয়ারেন্টাইন। তাহলে আই থিঙ্ক ব্যাপারটা অন্তত মনে থাকবে তোমাদের। আর এখানকার যে তোমার ডিটেলসগুলো আছে, যে জ্বর হয়, শুকনো কাশি হয়, এগুলো আসলে আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট যেমন না, জাস্ট একবার রিডিং দিয়ে যাওয়াটা তোমাদের জন্য বেটার। ওকে, তাহলে আমি আর এগুলো আসলে তোমাদের খুব বেশি যে ডিটেলস বোঝার মতো আসলে ব্যাপার কিছু নাই, সেটা আমরা জাস্ট একটু স্কিপ করে চলে যাচ্ছি। একটু তো একটু রিডিং দেবে, এখান থেকে আসলে খুব বেশি কোশ্চেন হয় না, কখনই কোশ্চেন হয় না খুব একটা বেশি। এখন দেখো বিশেষ কথা, এখানে অনেক ব্যাপার বলছে, বাংলাদেশে 40% কোন লক্ষণ ছাড়াই সেই অনেক ব্যাপার বলা। আর আইসোলেশনের ব্যাপারটা কি, তারপর তোমার হলো তোমার কোয়ারেন্টাইনের ব্যাপারটা কি, তোমরা কি করবা, কীভাবে তুমি হলো সেফ থাকবা, এগুলো আসলে সবগুলো বলা হয়েছে, এগুলো আসলে তোমরা পারবা আশা করা যায়। হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোবা বেশি বেশি, তারপর তোমার হাঁচি কাশি এইসব থেকে তুমি একটু দূরে থাকবা, কী কী ট্রিটমেন্ট দিবা, এই ট্রিটমেন্টগুলো আসলে আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। মূল কথা, অক্সিজেন যদি লাগে তাহলে অক্সিজেন দিবা, যদি প্যারাসিটামল খাওয়া লাগে প্যারাসিটামল খাবা, অনেক সময় এই সব ওষুধ দেওয়া হয়, ওষুধগুলো যদি তোমার মনে রাখতে চাও মনে রাখতে পারো, আমাদের মেডিকেলে পর্যন্ত আসে না, বুঝছো? মেডিকেল অ্যাডমিশন টেস্ট চালাতে আমরা তো বিশেষ সেশন ছিলাম, আমাদের তো কোভিড টাইম, একবার হট টপিক বলতে গেলে একটা কোশ্চেনও আসে নাই। তাহলে আসলে খুব একটা যে কোশ্চেন আসে ব্যাপারটা এরকম না। তবে একটা মনে রাখো, আমাদের বিরুদ্ধে mRNA টিকার জন্য একটা তোমার নোবেল পুরস্কার পাইছে একজন বিজ্ঞানী, যে তোমার ক্যাথলিন, জাস্ট যদি চাও পড়তে পারো, আমাদের মধ্যে খুব একটা হামরি ইম্পর্টেন্ট না, যদি চাও পড়তে পারো। ওকে, জাস্ট একবার রিডিং দিয়ে চলে যাওয়াটা তোমাদের জন্য বেটার অপশন, এখান থেকে আমাদের কোনো এমসিকিউও হয় না, রিটেনও হয় না। ওকে, আর যদি আমি এটাকে সংক্রমণ কীভাবে পরীক্ষা করবো এটা যদি পড়তে চাও, তাহলে জাস্ট এইটা একটু মনে রাখবা, RT-PCR পরীক্ষার মাধ্যমে আমরা সাধারণত যে সংক্রমণ হয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারি। এটা কি জানো? রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিঅ্যাকশন। জাস্ট এই সংখ্যাটা মানে জাস্ট পূর্ণরূপে একটু মনে রাখতে পারো, জাস্ট তোমাকে বলতে পারো RT-PCR এর পূর্ণরূপ কি, এটা আমাদের ক নাম্বার জন্য একটু ইম্পর্টেন্ট, তবে লেস ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, একটু লেস লিখে রাখতে পারো ক নাম্বারের জন্য। তারপর দেখো যে নেগেটিভ হলে তোমার আক্রান্ত ব্যক্তি যদি যদি নেগেটিভ হয় তাকে ট্রিটমেন্ট দিব, যদি সুস্থ হয়ে যায় তাহলে সুস্থ হয়েই গেল, আর যদি ট্রিটমেন্ট কন্টিনিউ করা লাগে তাহলে ট্রিটমেন্ট কন্টিনিউ করবো। ওকে, আর WHO রিলেটেড অনেক ব্যাপার বলছে, এগুলো আসলে আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো জাস্ট স্কিপ করে চলে যাওয়া যায়। ভাইরাসের উপকারিতা যেটা, সেটা আমাদের জন্য একটু বেশি ইম্পর্টেন্ট। দেখো আমি যদি বলি যে বসন্ত, পোলিও, প্লেগ, জলাতঙ্ক, ওকে, বসন্ত, পোলিও, প্লেগ, জলাতঙ্ক, এই কয়টার প্রতিষেধক টিকা ভাইরাস দিয়েই তৈরি করা হয়, এটা আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। ওকে, বুঝতে পারছো? এটাই মনে রাখবো কি দিয়ে জানো, বর্তমানে ভারতের রুলিং পার্টি কে জানো? বিজেপি, তাই না? নরেন্দ্র মোদী, বিজেপি, এবার মনে রাখতাম আমি। অথবা তোমরা চাইলে হলো আমি ওই যে সম্ভবত মনে হয় ফ্যামিলি ম্যান মনে হয় একটা মুভি ছিল, সম্ভবত সিরিজ ছিল, মনোজ বাজপেয়ী, ওভাবে দিয়ে মনে রাখতে পারো, যা ভালো লাগে তাদের মনে রাখো, এইসব নিয়ে আসলে ঝামেলা করার কোনো মানে নাই, যা ভালো লাগে তাদের মনে রাখবা। বিতে কি, বিতে হলো তোমার, এটা আরেকটা একটা মজার একটা ছন্দ ছিল জানো, একটা ছন্দ হলো কি জানো, সম্ভবত কি এমন একটা ছন্দ ছিল, বউ পিটিয়ে সে জেলে গেল, ব্যাপারটা এরকম কিছু একটা ছিল হয়তো, তোমাদের যা ভালো লাগে তাদের মনে রাখো, কোনো ব্যাপার না। দেখো বিতে কি, বিতে তোমার বসন্ত, তাই না? যেতে কি জলাতঙ্ক, পিতে কি পোলিও, এটা হলো তোমার প্লেগ। তাহলে এই দুটো একটু তোমরা সুন্দর করে নোট করে লিখে নিবা। ওকে, তো নোট খাতে একটু লিখে নাও তোমরা সুন্দর করে। তাহলে বিতে কি, বিতে বসন্ত, জিতে জলাতঙ্ক, পিতে পোলিও, পিতে প্লেগ, ঠিক আছে? আই থিঙ্ক ওটা অন্তত বোঝাতে পারছি। আর এই 3 নাম্বারটা আসলে আমাদের জন্য খুব একটা যে আসে ব্যাপারটা এরকম না। ভাইরাস থেকে আমরা কিন্তু জন্ডিসের যে টিকা যেটা সেটাও তৈরি করতে পারি। পুরোটা আমাদের একটু রিডিং দিতে হবে। ব্যাপারটা যে ভাইরাসের উপকারিতা একবার যে তোমার সিকিউতে আসে ব্যাপারটা এরকম না, আমাদের গকের জন্য আসে খুব যে বেশি আসে ব্যাপারটা এরকম না। জাস্ট একটু তুমি ইনশিওর করার চেষ্টা করো, যাতে কয়েকটা যদি আসেও তুমি যেন অন্তত বলতে পারো ভাই এটাতে আমি ভ্যাকসিন তৈরি করতে পারবো, এটাতে আমি এটা করতে পারবো, ওইটা করতে পারবো, এটা উপকারী দিকে এটা, এটা উপকারী দিকে এটা, এটা যেন অন্তত তুমি ইনশিওর করতে পারো। কয়েকটা উদাহরণ লিখতে পারলেই তোমরা কিন্তু মোটামুটি ভালো করতে পারবা। এখন দেখো ভাইরাসকে কিন্তু আমরা জেনেটিক মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেটা, সেখানে কিন্তু আমরা বাহক হিসেবে ইউজ করি, এটা একটু পড়ো, বেশি ইম্পর্টেন্ট। ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে ভাইরাস ব্যবহার করা হয়। তারপর দেখো যে যুক্তরাষ্ট্রে এনপিভি কে, দেখো এনপিভি বলতে আসলে নিউক্লিয়ার
পলিহাইড্রোসিস ভাইরাসকে পতঙ্গনাশক হিসেবে ব্যবহার করা হয়। ইউএসএ এর ব্যাপার স্যাপারই আলাদা, ওরা অনেক রিসার্চ করে, অনেক কিছু করে, সেগুলোতে আসলে তাদের জন্য এটা খুব একটা অস্বাভাবিক না, তাই না? জাস্ট মনে রাখতে পারো এনপিভিকে কী কাজে ইউজ করা হয়েছে বলো, পতঙ্গনাশক হিসেবে ইউজ করা হয়েছে। বা এগুলো ট্রেনিং দিবা, 7 নাম্বারটা ট্রেনিং দিও। টিউলিপ ফুলের ব্যাপারটা একটু বলি তোমাদের, হ্যাঁ। টিউলিপ ফুলে হয় কি, যে লাল টিউলিপ ফুলে তোমার যদি ভাইরাস আক্রমণ করে, দেখবে যে একটা সুন্দর সুন্দর ছোপ 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 দাগ পড়ে, তখন ফুলটাকে দেখতে সুন্দর লাগে, বুঝছো? তখন ফুলের দামটা বেড়ে যায়। তাহলে মনে রাখো যে টিউলিপ ফুলকে তুমি যদি একটু ভাইরাস আক্রান্ত হয়, সেটা কিন্তু তোমার মানে দাম যেটা, সেটা একটু ভালো দাম পাওয়া যায়, সেটাই। আর আমাদের খরগোশ নিধনের জন্য অস্ট্রেলিয়াতে তোমার মিক্সো ভাইরাস বলে একটা ভাইরাস আছে, সেটাকে দিয়ে খরগোশটাকে নিধন করে সংখ্যাটা কমানো হয়েছে। ভাইরাস রোগ নিয়ন্ত্রণ এখানে অনেক কথাবার্তা বলছে, তুমি কীভাবে করতে পারো, ভ্যাকসিনেশন দিতে পারো, টিকা নিতে পারো, জাস্ট এটা একটু একবার রিডিং দিবা, খুব বেশি কিছু এখান থেকে নাই। অ্যান্টিভাইরাল ড্রাগ আছে, অ্যান্টিভাইরাল ড্রাগের মধ্যে ইন্টারফেরন আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কোশ্চেন করবে অ্যান্টিভাইরাল ড্রাগের নাম কি, তাহলে বলবা ইন্টারফেরন। ইন্টারফেরন, ওকে, এটা মনে রাখতে হবে। তারপর একটু সামনে চলে আসো, আমি যদি বলি যে এখানে অনেকগুলো নাম দেওয়া আছে, দেখছো? এই নামগুলো যদি তোমরা একটু মনে রাখতে পারো, তোমাদের জন্য একটু বেটার অপশন। তবে এটা আমাদের একাডেমিকের জন্য লেস ইম্পর্টেন্ট, ওকে, একাডেমিক, লেস ফর একাডেমিক, ওকে, লেস ফর একাডেমিক। তবে যারা মেডিকেল অ্যাডমিশনের জন্য একটু আগে থেকে আগায় রাখতে চাও, তারা একটু পড়তে পারো, ওকে। কারণ আমি কিন্তু তোমাদের অলরেডি বলছি, আমি তোমাদের অলরেডি বলে দিব যে এটা আমাদের জন্য একাডেমিকের জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা আমাদের অ্যাডমিশনে লাগে, এটা হাবির জন্য ইম্পর্টেন্ট, কিন্তু সবগুলো আমি তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি, যে তোমরা বুঝতে পারো যে আসলে কোন জিনিসটা কখন পড়তে হবে, কোন জিনিস ইফোর্টটা কখন দিতে হবে। দেখো, এটা মনে রাখার উপায় বলি, টোবাকো, বুঝতে পারছো? এটা এই যে টোবাকো, এটা তামাকে হয় বোঝাই যায়। বিন মোজাইক ভাইরাস, বিন মানে সিম, এটাও বোঝাই যায়। বুসিস্ট্যান্ড ভাইরাস যেটা, এটা বোঝা যাবে না, ওকে। বুসিস্ট্যান্ড ভাইরাস যেটা, সেটা আসলে টমেটোতে হয়, এটা আসলে খেয়ালই করতে পারি না, কারণ তোমাকে তো বলে দিবে না টমেটোর বুসিস্ট্যান্ড রোগ হয় কোথায়, এটা কি তোমাকে বলে দেবে কখনই বলবে না, বলবে বুসিস্ট্যান্ড রোগ কোথায় হয়, টমেটো, যেটা মনে রাখতে হবে। টুংরো যেটা, এটাও তোমাকে বলে দিবে না, টুংরোটাও মনে রাখতে হবে, এটা ধানে হয়, এটা খেয়াল রাখবা। বাঞ্চি টপ ভাইরাস যেটা, সেটা মনে রাখবা, কলাতে হয়, হ্যাঁ, এটাই মনে রাখতাম, কিভাবে জানো? বাঞ্চি টপ, বান্দর কলা খায় না, মনে রাখবা বাঞ্চি টপ কোথায় হয় বলো, কলাতে হয়, এটা মনে রেখো। আর পটেটো মোজাইক ভাইরাস জানো, গোলালিত হবে, শেষ, এখান থেকে আমাদের দরকার নেই। এই যে এই চারটা যেটা দেখতেছো, এটাও আমাদের লেস ইম্পর্টেন্ট ফর একাডেমিক, তবে একাডেমিকের জন্য অল্প কয়েকটা পড়লেই হয়ে যায়, হ্যাঁ, একাডেমিকের জন্য অল্প কয়েকটা পড়লেই হয়ে যায়, ওকে, লেস ফর একাডেমিক। তবে একাডেমিকের জন্য বেশ কয়েকটা জাস্ট ইম্পর্টেন্ট আছে, ওই কটা পড়লেই হয়ে যায়, কিন্তু যারা অ্যাডমিশনের জন্য পড়তে চাও তাদের কিন্তু সবগুলোই পড়তে হবে, ওকে। তবে আমি একটু আগে একাডেমিকগুলো একটু বলে দিই, যে কটা পড়লে তোমাদের একটু কভার হয়ে যাবে। আমাদের পড়া লাগবে কি বলো তো, আমাদের পড়া লাগবে ভাইরাসের নাম কি, পোষক দেহটা আসলে আমাদের খুব একটা আসে না, আমাদের লাগবে সৃষ্ট রোগটা। তাহলে দেখো, এই যে ভাইরাসের মানুষে হয়, এই স্কোপ এটা বোঝা যায়। ফ্লাভি ভাইরাসটা তো মানুষ ডেঙ্গু করে, এটাও বোঝা যায়, এটা আমাদের লাগে। H5N1 দিয়ে আমাদের কী হয় বলতো, আমাদের বার্ড ফ্লু হয়, এটা লাগবে। এবং H1N1 দিয়ে হয় আমাদের সোয়াইন ফ্লু, এটা লাগবে। র্যাবিস দিয়ে আমাদের জলাতঙ্ক হয়, এটা পড়বা। জলাতঙ্ক হয়। নিপা ভাইরাস দিয়ে আসলে সার্স হয়, যদি পড়তে চাও ভালো, যদি মনে না থাকে তাহলে আসলে স্কিপ করো। তারপর যদি তোমাদের বলি যে এখানকার না, রাইনো ভাইরাস, ইবোলা ভাইরাস, এগুলো আসলে তোমাদের মনে থাকবে না, কতটুকু মনে থাকবে সেটা আসলে অনেকটা ডিপেন্ড করে। তারপর তোমাদের একটু জাস্ট বলে দেওয়ার চেষ্টা করতেছি, এই কটা একটু পড়লে তোমাদের কিছুটা হলেও কমন পড়তে পারে। ভ্যারিসেলা জোস্টার, এগুলো আসলে তোমাদের খুবই কঠিন লাগবে, যারা কেবল মানে 26, যারা তোমার কেবল নতুন ফার্স্ট ইয়ার, তাদের জন্য আসলে এগুলো মনে রাখানো খুবই টাফ। সেই জন্য আসলে আমি খুব বেশি দিচ্ছি না তোমাদের একাডেমিকের জন্য, জাস্ট অল্প কয়েকটি মনে রাখো, এই কটা যদি তোমাদের কমন আসে তাহলে তো ভালোই, আর একটা দুটো কোশ্চেন ভুল হতেই পারে, সেটা তোমাদের কিন্তু আস্তে আস্তে যখন বেসিক স্ট্রং হবে, তোমার একাডেমিকে যখন যাবে, তখন কিন্তু বাকিটা খবর হয়ে যাবে, ওকে। তাহলে দেখো যে তোমার আমাদের একটা জিনিস দেখো, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দিয়ে ইনফ্লুয়েঞ্জা হয় বোঝাই যায়, হেপাটাইটিস বি দিয়ে কী হতে পারে, লিভার ক্যান্সার হতে পারে বা জন্ডিস হতে পারে, ওকে। আর পোলিও হয়, এটা বোঝা যায়। রুবিওলা ভাইরাস দিয়ে এটাও বোঝা যায়। একটা জিনিস মনে রাখো, আমি তোমাকে যদি বলি যে আমাদের রুবিওলাটাতে কী হয় জানো, হাম হয়, কী হয়, রুবিওলা দিয়ে হাম হয়, এটা একটু পড়বা। আর যে ইবোলা ভাইরাস যেটা, সেটা কিন্তু আমাদের কোষের লাইসিস হয়, এটা একটু পড়বা। সামনে চলে আসো। আর ভ্যাকসিনিয়া ভাইরাস, ভ্যারিওলা ভাইরাস, ফুড অ্যান্ড মাউথ ভাইরাস, নোভেল করোনা ভাইরাস, এগুলো আসলে পুরোটাই লাগে। জাস্ট আমরা কোনো একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে চেষ্টা করবো এই পুরো বক্সটাকে যেভাবে তোমাদের মনে রাখার ব্যবস্থা করে দেওয়া যায়, সেটা হতো আমরা একটা আলাদা ডেডিকেটেড কোনো একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করবো। তবে এটা আসলে আমাদের বোঝানোর মতো, মানে মনে রাখানোর উপায় দেওয়া ছাড়া আসলে এখানে বোঝানোর মতো কোনো কিছুই নাই। সেজন্য আসলে আমরা এই জায়গাটা অন্তত একটু স্কিপ করে আগায় যাই, যাতে আমরা একটু সামনে ভালো ইম্পর্টেন্ট জিনিসগুলো কভার করতে পারি। তারপর যদি তোমাদের বলি এখানে কী কোশ্চেন হতে পারে, কোশ্চেন যেটা হতে পারে আমাদের বলতে পারে যে বলবে এখানে সুন্দর করে যে H1N1 দিয়ে কী হয়, তাহলে বলবো সোয়াইন ফ্লু, H5N1 দিয়ে হয় বার্ড ফ্লু। আচ্ছা বলি যে র্যাবিস দিয়ে কী হয়, জলাতঙ্ক হয়। এটা আমাদের জাস্ট খুবই কমন টাইপের যে রোগগুলো আছে সেগুলোর কথা তোমাদের বললাম। জাস্ট এই করে যদি পড়ো তাহলে মোটামুটি তোমাদের একটু কমন পড়লেও পড়তে পারে, কিন্তু আসলে কমন কোনটা পড়বে না পড়বে সেটা আসলে তো আগে থেকে বলা খুবই টাফ, তাই না?
একটু সামনে চলে আসো, আমরা একটু সামনের দিকে যাই। যে এখান থেকে ভাইরাসজনিত রোগসমূহ, ভাইরাসের ভিতরে অনেক অনেক কথাবার্তা বলছে, যে আমাদের যে রক্ত পরীক্ষার মাধ্যমে আমরা হেপাটাইটিস সি এর অনেক ব্যাপার বলছে, মার্কিন হার্বেজে অল্টারটা কিন্তু আমরা অলরেডি পড়াইছি, তাই না? হার্বেজে অল্টার। এখন আমাদের যেটা লাগবে সাধারণত লিভারের প্রদাহ যেটা, সেটাকে বলে হেপাটাইটিস। হ্যাঁ, মনে রাখবা হেপাটিক, হেপাটিক হেপাটিক এই ওয়ার্ডটা যেটা, সেটা আসলে আমাদের লিভারের সাথে রিলেটেড। কিসের সাথে রিলেটেড? লিভারের সাথে রিলেটেড। তার মানে যকৃতের সাথে রিলেটেড। যকৃতের যে প্রদাহ সেটাকে বলা হয় হেপাটাইটিস। কি বলা হয় বলো? হেপাটাইটিস। তাহলে ওটা একটু খেয়াল রাখার চেষ্টা করো। বাকি আর কিছু পড়তে যাওয়ার দরকার নেই, পার্সেন্টেজ এসব পড়তে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, এসব পড়তে যাওয়ার দরকার নাই, স্কিপ করতে পারো। এখন দেখো রোগের লক্ষণ, রোগের কারণ, এই রিলেটেড অনেক ব্যাপার আছে। একটা জিনিস মনে রাখবো, হেপাটাইটিসের বেশিরভাগ কারণ হয় তোমার হেপাটাইটিস বি ভাইরাস। কোন ভাইরাস? হেপাটাইটিস বি ভাইরাস। সাধারণত হেপাটাইটিস এ দিয়েও হয়, তবে আমাদের জন্য হেপাটাইটিস বি ভাইরাসটা বেশি ইম্পর্টেন্ট। এবং হেপাটাইটিস সি ভাইরাস যেটা, সেটাকে বলা হয় কি জানো? তুষের আগুন বা নীরব ঘাতক। এই কোশ্চেন কতবার আসবে হিসাব নেই। বলবে হেপাটাইটিস কি দিয়ে হয়? বলে হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে হয়। তুষের আগুন বলা হয় কোনটাকে? হেপাটাইটিস সি ভাইরাসকে তুষের আগুন বলা হয়। ওকে, এটা মনে রাখবা। আর হেপাটাইটিস ডি ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস দিয়েও হয়, আমাদের জন্য খুব একটা আহামরি ইম্পর্টেন্ট না। তবে হেপাটাইটিস বি ভাইরাস যেটা, সেটার আমাদের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো একটু জানা লাগে। এটা একটা ডিএনএ ভাইরাস, এটা মনে রাখবা। কোন ধরনের ভাইরাস এটা? এটা কিন্তু একটা ডিএনএ ভাইরাস, এবং ডিএনএ কিন্তু দ্বিসূত্রক এবং বৃত্তাকার। যদি সাধারণত তোমাকে এটা জিজ্ঞাসা করবে হেপাটাইটিস বি ভাইরাসটা কোন ধরনের ভাইরাস, জাস্ট বলবা ডিএনএ ভাইরাস। কেমন ডিএনএ, এটা আসলে আমাদের জন্য একাডেমিকের জন্য কম লাগে, ঠিক আছে? যে তোমার দ্বিসূত্রক বা বৃত্তাকার ডিএনএ তোমার চাইলে স্কিপ করতে পারো। ওকে, এখন আমি যদি বলি যে এই যে বৈশিষ্ট্য যেটা দেখতে পারতেছো, এই বৈশিষ্ট্যটা আমার জন্য মানে খুবই 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 ইম্পর্টেন্ট। তুমি যদি চাও 3-4 স্টার, মানে তুমি 8-10টা স্টার দিয়ে রাখতে পারো। ওকে, আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। একাডেমিকে অনেক বেশি আসে, অ্যাডমিশনেও প্রচুর আসে, প্রচুর আসে। এবং হেপাটাইটিস এ ভাইরাস, এটা মনে রাখবা। এ দেখো, এতে এন্টারন একটা মিল পড়ে, তাই না? মনে রাখবা। আর এই যে পুরো যে ব্যাপারটা পড়াইলাম, এই পুরোটার মধ্যে আমাদের কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসটা কিন্তু ডিএনএ ভাইরাস ছিল, তাই না? হেপাটাইটিস বি ভাইরাসটা কিন্তু আমাদের একটা হেপা ডিএনএ ভাইরাস বা একটা ডিএনএ ভাইরাস। আবার হেপাটাইটিস সি ভাইরাস যেটা, সেটাকে বলা হয় ফ্লাভি ভাইরাস। এবং হেপাটাইটিস জি ভাইরাসটা একটা অসম্পূর্ণ ভাইরাস। হেপাটাইটিস ই ভাইরাসটা হলো একটা ক্যালিসি ভাইরাস। ওকে, এখন এইখানকার অন্তত ভাইরাসের গ্রুপটা তোমাদের ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে কোশ্চেনটা করে এভাবে, ক্যালিসি ভাইরাস বলা হয় কোনটাকে? তাহলে বলবা হেপাটাইটিস ই ভাইরাসকে বলা হয় ক্যালিসি ভাইরাস। হেপাটাইটিস ডি ভাইরাসকে কি বলা হয় বলো? তারপর অসম্পূর্ণ ভাইরাস। হেপাটাইটিস সি ভাইরাসকে বলা হয় ফ্লাভি ভাইরাস। হেপাটাইটিস বি ভাইরাস হলো ডিএনএ ভাইরাস। এবং হেপাটাইটিস ই ভাইরাস এন্টেরো ভাইরাস। এখন সবগুলাই কিন্তু আরএনএ ভাইরাস, সবগুলাই হলো আরএনএ ভাইরাস, সবগুলাই আরএনএ ভাইরাস। কিন্তু শুধুমাত্র এইটা হলো ডিএনএ ভাইরাস। এই হেপাটাইটিস সি ভাইরাস যেটা, সেটা কিন্তু একসূত্রক ডিএনএ। এখন এইটা নিয়ে যা পরিমাণ কন্ট্রোভার্সি চলতেছে, এখন ব্যাপারটা হলো আসলে একসূত্রক ডিএনএ, সেটা তো প্যারাভিউরেটের ভিতর বলে নাই, তাই না? তুমি এখন এটা বলতে পারো, এগুলো নিয়ে আসলে খুবই ঝামেলা হয়। আর হেপাটাইটিস জি ভাইরাসটা কিন্তু বলছিলাম ভিরয়েড, এটাকে জাস্ট মনে রাখো। আয়তনটা আমাদের একটা দরকার নাই, আয়তনটা স্কিপ করবা। শক্তিকালটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, তবে আমরা যারা একাডেমিকের জন্য যারা আছো, তাদের জন্য অন্তত 45 থেকে 180 দিন আর 14 থেকে 180 দিন, এটা একটু কষ্ট করে মনে রাখবা। আর যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট বা যারা একটু অ্যাডমিশনে পড়াশোনা করতে চাও, তারা একটু বাকিগুলো কষ্ট করে মনে রাখতে হবে। হ্যাঁ, যেহেতু আসলে আমরা ক্লাসগুলোকে ইন্টাররিলেট করে বলার চেষ্টা করতেছি, তোমাদের জন্য যতটুকু শর্টকাট দেওয়া যায় সেগুলো তো বলে দেওয়ার চেষ্টা করতেছি। যারা একাডেমিকে আছে তাদের জন্য কভার করতে হচ্ছে, যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেজন্য আমরা জাস্ট যতটুকু ইনশিওর করা দরকার যে তোমাদের এই ব্যাপারগুলো এইটার জন্য লাগে, তোমরা একটু জাস্ট মনে রাখার চেষ্টা করো। বাকিগুলো আস্তে 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 তোমাদের বেসিক ধারণা ভালো হবে, তখন তোমার জন্য পুরোটা ইজি হবে। ওকে, সামনে চলে আসো। রোগের লক্ষণ, রোগের লক্ষণ আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ আমাদের সিকিউতে আহামরি খুব বেশি আসে না। জাস্ট একটাই মনে রাখবা, যাদের জন্ডিস হয়েছে তারা দেখবা কি প্রচুর পেট ব্যথা করবে, খাইতে পারবে না, চোখ মুখ হলুদ হয়ে যাবে, বিরক্ত হবে, খুবই জাস্ট একবারে হ্যাভাজের একটা অবস্থা। তুমি একটু দেখো, একবার রিডিং পড়বা তোমরা, জাস্ট আমি একটু বলে দিই, এটা একটু রিডিং পড়ো, তাহলে একটা জিনিস খেয়াল করবা যে পেট ব্যথা হবে, মাথা ব্যথা হবে, ক্ষুধামান্দা হবে, খাইতে পারবে না, পাতলা পায়খানা হবে, প্রস্রাব হলুদ হয়ে যাবে, চোখের সাদা অংশ তোমার পুরোটাই হলুদ হয়ে যাবে। একবার রিডিং দিবা। তবে আমি যদি তোমাকে একটু বলি যে আমি আমার হেপাটাইটিস বি হয়েছে কিনা কীভাবে বুঝবো, তাহলে হেপাটাইটিস বি নির্ণয়ের জন্য রক্তের হেপাটাইটিস বি সার্ভিস অ্যান্টিজেন, জাস্ট মনে রাখবা আমি হেপাটাইটিস বি হয়েছে কিনা কী দিয়ে টেস্ট করা হয়? এইচবিএস এজি দিয়ে টেস্ট করা হয়। আমি যদি বলি এটা কি একাডেমিকে আসে, লেস ইম্পর্টেন্ট, তবে অ্যাডমিশন যারা দিবা তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। ওকে, এইচবিএস এজি। আর নিয়ন্ত্রণ যেটা, নিয়ন্ত্রণটা আসলে ওই যে বললাম তোমাদের, চেষ্টা করবা ভ্যাকসিনটা নিয়ে নেওয়ার, তাহলে তোমরা একটু সেফ থাকবা। আর আক্রান্ত হলেও বেশ কিছু ওষুধ আছে, তাদের যে ট্রিটমেন্ট দেওয়া হয়। প্রতিরোধ কীভাবে বললাম, ওই যে আমরা বললাম যে হেপাটাইটিস বি এর টিকা নিতে পারি। সাধারণত আমাদের 4টা ডোজ, মেনলি তোমার 3টা ডোজ, প্রথম যে 3টা ডোজ যেটা, সেটাকে তোমার 1 মাস পর পর নেওয়া হয়। সাপোজ মনে করো
তুমি জানুয়ারি 1 তারিখে নিলা, ফেব্রুয়ারি 1 তারিখে একটা নেবা, তারপর মার্চের 1 তারিখে একটা নেবা, তাহলে তোমার 3টা হয়ে গেল। তারপর মনে করো সাপোজ যে তোমার চতুর্থ ডোজটা একবারে তোমার পরের বছরে জানুয়ারিতে গিয়ে একটা নিবা। আর তোমার 5 বছর পর পর তোমার একটা করে বুস্টার ডোজ দেওয়া লাগে, এই ব্যাপারে একটু খেয়াল রাখো। ওকে, তবে একটা জিনিস মনে রাখো যে এইচবিএস যদি পজিটিভ হয়, বুঝছো, তাহলে কিন্তু আর দেওয়া যাবে না। সেজন্য তুমি আগেই দিয়ে নাও, আগে দিয়ে নাও। দরকার আছে, আক্রান্ত হওয়ার দরকার আছে, বলো। যেই ডিজিজের বা যেই রোগের ভ্যাকসিন আছে, সেই সেই রোগে আমি আক্রান্ত হব কেন, তাই না? মাত্র তো 2,000 টাকার ব্যাপার। জাস্ট আমি যত জানি যে বিভিন্ন যে মেডিকেল কলেজের যে তোমার রক্ত দেয় যে এরকম টাইপের সন্ধানী বলো বা অন্যান্য যে তোমার ইয়াগুলো আছে, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, তারা কিন্তু এই ব্যাপারগুলো অনেকটা ডিল করে, তোমরা চাই কিন্তু দিয়ে নিতে পারো। ওকে, ডেঙ্গু রিলেটেড অনেক কথাবার্তা বলছে। ডেঙ্গুর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবা, ডেঙ্গু তো একটা ভাইরাস জনিত রোগ, মূল কথা এটা কিন্তু একটা ডিএনএ ভাইরাস। ওকে, এটা কিন্তু একটা ডিএনএ ভাইরাস, এটা কিন্তু একটা ফ্লাভি ভাইরাস বলতে পারি। কি বলতে পারি? এটা কিন্তু একটা ফ্লাভি ভাইরাস। কি ভাইরাস? ফ্লাভি ভাইরাস। এখন যদি বলি এটা আসলে ছড়ায় কি দিয়ে জানো? মশা দিয়ে নাকি মশকি দিয়ে? বলবো এটা মশকি দিয়ে ছড়ায়। কেন জানো? সাধারণত পুরুষ মশা যারা আছে তারা ভদ্র, তারা আসলে কারো কামড়ায় না। আর যদি আমার যে স্ত্রী মশা যেগুলো আছে তাদের না, তাদের পুরো বডি, পুরো যে প্রসেস, যেটা পুরো প্রসেসের মধ্যে অনেকটা ব্যাপার থাকে, ওকিনেট, ওসিস্ট, তাদের যে প্রজননের যে রিলেটেড ব্যাপারগুলো যেগুলো আছে, তাদের ক্ষেত্রে তোমার গরম রক্ত বলে একটা ব্যাপার আছে, পুষ্টি সমৃদ্ধ একটা ব্যাপার আছে, সেইটা তোমাদের প্রয়োজন হয়, যেটা আমরা ম্যালেরিয়াতে পড়বো। আর অনেক ব্যাপার স্যাপার আছে, জাস্ট মনে রাখো স্ত্রী মশক যেটা, সেটাই কিন্তু সাধারণত মানুষকে কামড়ায়। স্ত্রী মশক দিয়ে কিন্তু সাধারণত আমাদের ডেঙ্গুর যে তোমার যে ভাইরাস যেটা, সেটা আমাদের বডিতে প্রবেশ করে। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা। রোগের লক্ষণ আমি যদি বলি যে আমাদের ডেঙ্গু কয় টাইপের হতে পারে বলো, তাহলে বলবো ডেঙ্গু আমাদের 3 টাইপের হতে পারে। একটা সাধারণ ডেঙ্গু জ্বর, একটা সাধারণ ডেঙ্গু জ্বর, আরেকটা হতে পারে তোমার হেমোরেজিক ডেঙ্গু জ্বর, আরেকটা হতে পারে তোমার ডেঙ্গু শক সিনড্রোম। জাস্ট তোমাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের জ্বরটা কত ডিগ্রি পর্যন্ত জ্বর হতে পারে? মোটামুটি 103 থেকে 105 ডিগ্রি পর্যন্ত জ্বর হতে পারে সাধারণত। জাস্ট একটু মনে রাখলেই হয়। একটা জিনিস মনে রাখবা, প্রচুর ব্যথা হবে জয়েন্টগুলোতে, একবারে মনে হবে যে আমার কেউ হাড্ডিগুড্ডি সব ভেঙে ফেলতেছে, একবার প্রচুর ব্যথা হবে। জাস্ট একটু মনে রাখো, পেট ব্যথা হয়, কপাল ব্যথা হয়, গলা ব্যথা হয়, চোখের পিছনে ব্যথা করে, হাড় ভাঙা জ্বর বলে। ওকে, তাহলে কোশ্চেন করবে হাড় ভাঙা জ্বর বা তোমার হলো ব্রেকবোন, মানে এরকম একটা ফিল পাওয়া যায় কোথায়, হাড় ভাঙা জ্বর বলা হয় কাকে, তাহলে বলবো ডেঙ্গুকে। ওকে, তাহলে আই থিঙ্ক এই ব্যাপারটা অন্তত তোমাদের ক্লিয়ার করতে পারছি। হেমোরেজিক ডেঙ্গু জ্বর ব্যাপারটা হয় কি জানো? ডেঙ্গুতে দেখবা কি প্লাটিলেট লেভেল অনেক কমে যায়, তাই না? তাহলে দেখবা কি আস্তে আস্তে কিন্তু রক্তক্ষরণ হচ্ছে। তাহলে এই যে রক্তক্ষরণ হচ্ছে, রক্তক্ষরণকে বলা হয় হেমোরেজ। কি বলা হয়? হেমোরেজ। হেমোরেজকে বলা হয় রক্তক্ষরণ। তাহলে রক্তক্ষরণ হলে সেটাকে আমরা কি বলবো? হেমোরেজিক ডেঙ্গু জ্বর। তাহলে দেখো হেমোরেজিক ডেঙ্গু জ্বরে কি হয়? প্লাটিলেট লেভেলটা অনেক কমে যায়। তাহলে এটা মনে রাখবা, হেমোরেজিক ডেঙ্গু জ্বরে কি হতে পারে? প্লাটিলেট কমে গিয়ে তোমার রক্তক্ষরণ হতে পারে। এটা একটু রেটিং দিবা, জাস্ট পুরো রেটিংটা পড়ে গেলেই হবে। তাহলে আমি যদি বলি এখান থেকে তাহলে কোশ্চেন কি হয় বলো তো? কোশ্চেনটা হয় যে আমার কত ডিগ্রি জ্বর হতে পারে? 103 থেকে 105 ডিগ্রি জ্বর হতে পারে। ডেঙ্গু জ্বর কয় টাইপের হতে পারে? 3 টাইপের হতে পারে। ওকে, তাহলে বড় নর্মাল ডেঙ্গু জ্বর, একদম হেমোরেজিক ডেঙ্গু জ্বর, একটা ডেঙ্গু শক সিনড্রোম। তাহলে একটা কোশ্চেন করে যে হেমো কনসেন্ট্রেশন কোন ধাপে ঘটে? তাহলে বলবা ডেঙ্গু শক সিনড্রোমে। হেমো কনসেন্ট্রেশন বলতে আসলে কি মিন করে? হেমো মানে রক্ত, হিম মানে রক্ত, কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেট মানে হলো ঘন করে ফেলা। এটা তোমরা খাতায় লিখে নাও সুন্দর করে। হেমো কনসেন্ট্রেশন, হেমো মানে রক্ত, কনসেন্ট্রেট মানে হলো তোমার রক্ত, তোমার জমাট বাঁধায় ফেলা বা ঘন করে ফেলা। রক্তটা কী হবে? ঘন হয়ে যাবে। ওকে, তাহলে দেখো এবারটা মনে রাখবা। তুমি যদি বলো যে ডেঙ্গু কীভাবে আমি শনাক্ত করতে চাই, তাহলে কী হবে জানো? কারো ডেঙ্গু হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য তার বলবা যা তুই একটা NS1 অ্যান্টিজেন টেস্ট করে নিয়ে আয়। তোমার যদি কোনো ফ্রেন্ডের যদি মনে হয় যে ডেঙ্গু সাসপেক্টেড, ব্যথা করতেছে অনেক, চোখের পিছনে ব্যথা করতেছে, তারা বলবা যা তুই একটা NS1 অ্যান্টিজেন টেস্ট করে নিয়ে আয়, তাহলে তুমি বুঝতে পারবা এটা কি আসলে তোমার ডেঙ্গু হয়েছে কিনা। আরও কিছু টেস্ট করা হয়, IgG এবং IgM অ্যান্টিবডি উপস্থিত থাকে কিনা সেটা দেখা হয়। সাধারণত অনুচক্রিকার পরিমাণটা 1.5 লাখের নিচে চলে আসে। ওকে, আর ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হলো ব্যাপারটা হলো কোনোভাবেই অ্যাসপিরিন টাইপের ওষুধ দেওয়া যাবে না। কেন জানো? অ্যাসপিরিন হলো একটা ব্লাড থিনার, হ্যাঁ, ব্লাডকে পাতলা করে ফেলে। এমনিই তো তোমার বডিতে আলটিমেটলি কোনো প্লাটলেট আস্তে আস্তে কমতেছে, তোমার কিন্তু একটা সম্ভাবনা থাকতেছে রক্তক্ষরণ হতে পারে। তুমি যদি রক্তকে আরও পাতলা করে দাও, আরও কিন্তু সম্ভাবনা বাইরে যাবে যে তোমার রক্তক্ষরণ হওয়াটা বেশি হবে। সেজন্য কিন্তু আমি কোনোভাবেই অ্যাসপিরিন দিতে পারবো না। ব্যথা যেহেতু বেশি হচ্ছে, কিন্তু আমি একটা প্যারাসিটামল দিতে পারবো। ওকে, তাহলে ওটা মনে রাখবা, অ্যাসপিরিন আমি কোনোভাবেই দিতে পারবো না। ওকে, অ্যাসপিরিন দিতে পারবো না, সেজন্য দেওয়া যাবে না। কি দিতে পারবো? প্যারাসিটামল দিতে পারবো, এটা মনে রাখবা। আর কিছু আমাদের প্রয়োজন নাই। ডেঙ্গু মশা নিধন করতে হবে। সাধারণত হয় কি যে যে আমাদের কিউ ডেঙ্গা ব্যবহারের অনুমতি দিছে একটা তোমার ডেঙ্গু একটা টিকা, কিউ ডেঙ্গা। কোশ্চেন করতে পারে কিউ ডেঙ্গা কি, যারা মেডিকেল অ্যাডমিশন দিবে তাদের ক্ষেত্রে একটা বেশি ইম্পর্টেন্ট। কিউ ডেঙ্গা কি? তাহলে বলবা একটা ভ্যাকসিন। আর প্রতিরোধটা কি? প্রতিরোধের ক্ষেত্রে মনে রাখবা যে তোমার যেহেতু এটা তোমার মশার মাধ্যমে ছড়াচ্ছে, মশা যেন বড় না হয়, মশা যেন জন্মাইতে না পারে, সেটা তোমাকে কন্ট্রোল করতে হবে।
তাহলে একটু রিডিং পড়ো, পেপেরিং স্পট ভাইরাসে চলে আসো। পেপেরিং স্পট ভাইরাসের মধ্যে অনেক কথাবার্তা বলছে, একটু তোমরা একটু জাস্ট রিডিং পড়লেই হবে, এখান থেকে কোনো ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন নাই। জাস্ট একটা জিনিস একটু ইনশিওর করার চেষ্টা করো তোমার পড়া পড়ছো। হ্যাঁ, আমি যদি বলি যে পাপাই রিং স্পট ভাইরাসে কয়টা প্রকরণ আছে, তাহলে বলবো 2টা প্রকরণ আছে। একটা তোমার পি, একটা তোমার ডব্লিউ। ওকে, জাস্ট মনে রাখবে, এখান থেকে আমাদের প্রয়োজন হয় না। সংক্রমণ কি হয়, এটা কি দিয়ে ছড়ায় বলো, তাহলে বলবা জাপ পোকা এবং সাদা মাছি দিয়ে সাধারণত বেশি ছড়ায়, মানে ম্যালন অ্যাফিড, অ্যাফিড দিয়ে অ্যাকচুয়ালি ছড়ায়, ম্যালন অ্যাফিড এবং পিচ অ্যাফিড। যদি মনে না থাকে তাহলে বাদ দিবা, কারণ এটা আসলে একাডেমিক আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট, অ্যাডমিশনও খুবই কম আসে, ব্যাপারটা বাদ দিতে পারো। রোগ লক্ষণের ক্ষেত্রে দেখবা এটা জাস্ট, হ্যাঁ ব্যাপারটা হলো কি জানো, মানুষের রোগ লক্ষণ যেগুলো আছে এগুলা পড়েই কুল পাই না, মুখস্থ করে বুঝেই আসলে সময় হচ্ছে না, উদ্ভিদে কি হয় না হয় এটা আসলে কতটুকু খেয়াল রাখা যায়, তাই না? তারপর যতটুকু বলি এটা একটু খেয়াল করার চেষ্টা করো, আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না। ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যাবে, এই হবে ওই হবে, এটা আসলে আমাদের খুব একটা যে কোশ্চেন আসে ব্যাপারটা সিকিউতেও আসে না। জাস্ট মনে রাখো ফলনটা মোটামুটি 90% পর্যন্ত হ্রাস পাইতে পারে, এটা পড়বা। আর যদি বলো যে কি ট্রিটমেন্ট দিবা, তাহলে বলবা যে গাছ থেকে উঠায় নষ্ট করে ফেলবা, তারপর পেস্টিসাইড দিবা। মানে মূল কথা হলো যে তোমার যেহেতু একটা ভাইরাস আক্রমণ হয়েছে, তাহলে ভাইরাস নাশক পেস্টিসাইড যেটাকে বলে কীটনাশক, সেটা তুমি দিতে পারো ট্রিটমেন্ট করানোর জন্য। ওকে, তারপর প্রতিরোধমূলক ব্যবস্থা যা যা লাগে একবার জাস্ট রিডিং পড়বা, এখান থেকে আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, আমাদের জন্য এই বক্সটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, যারা মেডিকেল অ্যাডমিশন দিবা তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। লিভার ক্যান্সার হয় কি দিয়ে বলো, হেপাটাইটিস বি দিয়ে হয়, এটা আই থিঙ্ক তোমরা জানো। জন্ডিস হয়, পরে কিন্তু লিভার ক্যান্সার হতে পারে। লিম্ফোমা এটা আসলে আমাদের মেডিকেলের টার্ম, এটা আসলে তোমাদের জন্য বোঝাটা অনেক কঠিন, যদি মুখস্থ করতে পারো তাহলে ভালো। তবে যারা একাডেমিক ক্যান্ডিডেট বা যারা একাডেমিকে আছে এখনো কেবল 25 ব্যাচ বা 26 ব্যাচ, তার জন্য কিন্তু এটা একটু মনে রাখাটা কঠিন হবে, তোমরা চাইলে একটু আপাতত স্কিপ করতে পারো, অ্যাডমিশন এসে শিখতে পারো। ওকে, টি-সেল লিউকেমিয়া এটা তোমাদের জন্য টাফ হয়ে যাবে, তবে যারা মেডিকেল অ্যাডমিশন দিবা তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যানাজেনিটাল ক্যান্সার দিয়ে কী হয়, ক্যাপোসি সার্কোমা দিয়ে কী হয়, এটা তোমাদের জন্য খুবই খুব ইম্পর্টেন্ট যারা মেডিকেল অ্যাডমিশন দিবা তাদের জন্য। কারণ মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন যারা করে আমাদের বড় বড় স্যার ম্যাডামরা, তারা কিন্তু অনেক বড় বড় প্রফেসর, তাদের কিন্তু এই জিনিসগুলো অনেক বেশি পছন্দের। হ্যাঁ, যেমন যারা মেডিকেল অ্যাডমিশন দিবা তাদের জন্য কিন্তু বেটার। হ্যাঁ, তোমাদের এটা পড়তে হবে। তবে যারা একাডেমিকে আসো কেবল 25 ব্যাচ 26 ব্যাচ, তাদের জন্য একাডেমিক কখনোই এত জটিল টাইপের কোশ্চেন করে না। ওকে, তো তোমরা চাইলে আপাতত স্কিপ করতে পারো। আর ভাইরাল ভেক্টর, ভাইরাল ভেক্টরের মধ্যে ট্রান্সডাকশন, ট্রান্সডাকশন ব্যাপারটা কি জানো? সাপোজ কোনো একটা কোষে ভাইরাল ভেক্টর ব্যবহার করে নতুন জেনেটিক বস্তু প্রবেশ করানো হলে সেটাকে বলা হয় ট্রান্সডাকশন। ট্রান্সডাকশনটা আমরা অ্যাকচুয়ালি যে আমাদের ব্যাকটেরিয়া যখন পড়বো তখন ওই রিলেটেড কথাবার্তা ওখানে আছে, ট্রান্সডাকশন, ট্রান্সফরমেশন, ওই ব্যাপারগুলো আমরা ওখানে আলোচনা করে ফেলবো। আপাতত তোমাদের ট্রান্সডাকশন দরকার নাই, তবে ট্রান্সডাকশনটা ক নম্বরে আসতে পারে তারপরও লেস ইম্পর্টেন্ট। ওকে, কারণ এত কঠিন কঠিন টার্ম আমাদের একাডেমিকেও খুব একটা ক নাম্বারের জন্য দেয় না, তবে খ নাম্বার দিতে পারে। তো ওই আমাদের যে ব্যাকটেরিয়া যে ক্লাস যেটা থাকবে সেটাতে আমরা সেটা আলোচনা করে ফেলবো। তাহলে দেখো আজকের ক্লাস যেটা কিন্তু অনেক বেশ লম্বা ছিল, তারপর আমরা চেষ্টা করছি পুরোটা তোমাদের কভার করার জন্য। তারপরও যতটুকু পারা যায় তোমাদের বলে দেওয়া হয়েছে কোনটা একাডেমিক লাগতে পারে, কোনটা কখনো জন্য লাগবে, কোনটা অ্যাডমিশনের জন্য লাগবে, পুরোটা কিন্তু আমরা কভার করার চেষ্টা করছি। ওকে, তারপর কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের জানাবা, পুরোটা নোট করে ফেলো, আমাদের নোটগুলো তোমাদের গ্রুপে দিয়ে ফেলো। আই থিঙ্ক তোমাদের এখানে আর কোনো সমস্যা থাকার কথা না, তারপর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবা আমাদের। আর যাই হোক, আশা করা যায় তোমরা সব কিছুই বুঝতে পারছো, ভাইরাস পার্টটা আমাদের এই পর্যন্ত এখনো শেষ। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।